আজকের গল্পে আমরা দেখব যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ মারা গিয়েছে, কিন্তু ফিলিপ নামের এক ব্যক্তি এখনও বেঁচে আছে, যে গত 2 বছর ধরে কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়ার আশায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। একদিন সে এক মহিলার দেখা পায়, যে তাকে বলে যে পৃথিবীতে শুধুমাত্র তারা দুজনেই বেঁচে আছে এবং এখন তাদের দুজনকে মিলেই জনসংখ্যা বাড়িয়ে পৃথিবীকে আবার আগের মতো করতে হবে। গল্পের শুরুতে দেখা যায় এক অজানা ভাইরাসের কারণে পৃথিবী জনশূন্য হয়ে গিয়েছে। ফিলিপ গত কয়েক বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিল যাতে কোনো জীবিত মানুষকে খুঁজে পায়, কিন্তু কাউকেই না পেয়ে সে হতাশ হয়ে নিজের শহরে ফিরে আসে। পথে সে একটি সাইনবোর্ড দেখে সে সেখানে লিখে দেয় যে একজন মানুষ এখনও বেঁচে আছে। এরপর সে নিজের বাড়িতে এসে ভাবে যে সে ভাঙা বাড়িতে কেন থাকবে। সে তখন শহরের সবচেয়ে দামি ব্যক্তির প্রাসাদে থাকার সিদ্ধান্ত নেয়। সে সেখানে বড় বড় মিউজিয়াম থেকে চুরি করা দামি দামি পেইন্টিং টাঙিয়ে দেয়, যেগুলোর বাজার মূল্য ছিল $বিলিয়ন। শুধু তাই নয়, ফিলিপের যখন এগুলোতেও মন ভরে না, তখন সে ইজিপ্টের মমি এবং ডাইনোসরের মাথার খুলেও নিয়ে আসে এবং তার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। রাতে ঘুমানোর আগে সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়, কারণ গত 2 বছর ধরে সে একাকিত্বের কারণে নিয়মিত হাতগাড়ি চালাচ্ছে। পরের দিন সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে জল আসছিল না। তাই সে নিজেকে পরিষ্কার করার জন্য অনেকগুলো বিসলারি জলের বোতল নিয়ে আসে। পেট খালি হওয়ার পর তার খিদে পায়, তাই সে একটি সুপার মার্কেটে যায়, কিন্তু দরজা খোলার বদলে সে সেটি বন্দুক দিয়ে উড়িয়ে দেয়। ভিতরে গিয়ে সে অনেকগুলো খাবার নেয় এবং কিছু অ্যাডাল্ট ম্যাগাজিনও নিজের ট্রলিতে ভরে নেয়। রাতে সে $100 দামি ওয়াইন খোলে এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানায়। এরপর আবার হাতগাড়ি চালিয়ে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন ফিলিপ সময় কাটানোর জন্য বাড়ির দামি দামি আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। এতো যখন তার মন ভরে না, তখন সে একটি দামি গাড়িকে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটায়। একা একা আর কতক্ষণই বা ভালো লাগে। এইভাবে কিছুদিন যাওয়ার পর দেখা যায় ফিলিপের সেই রাজকীয় বাড়িটি এখন একটা আস্তা কুঁড়ে বা ভাঙারে পরিণত হয়েছে। সে আর পরিষ্কারই বা করবে কেন? এটা তো আর তার নিজের বাড়ি ছিল না। এরপর সে একটি রাবারের পুলকে মদ দিয়ে ভর্তি করে দেয় এবং সেই পুলেই স্নান করে এবং সেখান থেকেই মদ খায়। এরই মধ্যে হঠাৎ তার খুব জোরে টয়লেট পায়, কিন্তু তার টয়লেট জঞ্জালে ভরা ছিল। তাই সে একটি বুদ্ধি খাটায়। সুইমিং পুলের বুটকে মাঝখান থেকে ফুটো করে সে এক নতুন কোমর তৈরি করে এবং সেখানে কাজ ছেড়ে নেয়। এরপর সে একটি বারে যায় এবং সেখানে রাখা কিছু পুতুলকে জিজ্ঞেস করে, তোমরা কি একটু মদ খেতে চাও? কিন্তু যখন সেই খেলনা বা পুতুলগুলো কোনো জবাব দেয় না, তখন সে নিজেই পুরো বোতল মদ খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর যখন ফিলিপের জ্ঞান ফেরে, সে একটা খেলনার সাথে নিয়ে গাড়িতে করে একটি মেয়ে পুতুলের কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে লক্ষ্য করছি যে আমি তোমাকে মনের কথা বলবো। এই বলে সে যখন পুতুলটিকে চুমু খেতে যায়, তখনই পুতুলের হাত ভেঙে যায়। এটি দেখে ফিলিপ খুব মনমরা হয়ে যায় এবং পরের দিনই একটি পাহাড়ে গিয়ে সেখানে লিখে দেয় RIP ফিলিপ। এরপর সে নিজের গাড়িতে বসে এবং ফুল স্পিডে পাহাড় থেকে নিচে গাড়ি ফেলে দিয়ে আত্মহত্যা করার জন্য এগিয়ে যায়। কিন্তু প্রাণ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দ্রুত গাড়ি থামায় এবং দেখে পাহাড়ের ওপাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে, যার মানে হলো পৃথিবীতে এখনো কোনো মানুষ বেঁচে আছে। তাই সে দ্রুত সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে সে একটি ক্যাম্প দেখতে পায় এবং সেখানে একটি মেয়ের ব্রা ঝুলছিল। তা দেখে সে খুব খুশি হয়ে যায় এবং সেটি শুকতে শুরু করে। এরপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে নিজেকে একজন সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে। মেয়েটি তাকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। এই বলে সে তাকে চুমু খেতে শুরু করে। হ্যালো ভাই লোক, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবথেকে বিশ্বস্ত একটি গেমিং অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্ল্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং। এখানে আপনি আইফোন, অ্যাপেল ওয়াচ, PS5 ল্যাপটপের মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে আর ঘরে বসে ইনকাম করে। তাই যদি আপনি এটা ট্রাই না করে থাকেন, তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোড হিনকুড দিয়ে সাইন আপ করলে 300 টাকা মতো বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এবং যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হিনকুড ব্যবহার করুন এবং বোনাস পান। ভাই লোক, এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন।
কিন্তু তখনই ফিলিপের চোখ খুলে যায় এবং সে দেখে আসলে একটি মেয়ে তাকে সিপিআর দিচ্ছে, যে দেখতে মোটেও সুন্দরী ছিল না। ভয় পেয়ে ফিলিপ দূরে সরে যায়। সে জিজ্ঞেস করে সেই সুন্দরী মেয়েটা কোথায়। এই মেয়েটার নাম ক্যারল। সে বলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছিলে, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য সিপিআর দিচ্ছিলাম। তখন ফিলিপ বলে আমি প্রস্রাব করিনি, এটা আগে থেকেই ভেজা ছিল। এই কথা বলে ফিলিপ যখন তার দিকে এগোতে থাকে তখন ক্যারল ঘাবড়ে গিয়ে নিজের বন্দুক বের করে। সে বলে আগে আমার ব্রা নিচে রাখো আর বলো তুমি কি ভালো মানুষ। ফিলিপ বলে হ্যাঁ আমি অনেক ভালো মানুষ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ক্যারল জিজ্ঞেস করে তুমি কি ওই সাইনবোর্ডে নিজের সম্পর্কে লিখেছিলে। ফিলিপ বলে হ্যাঁ, আসলে একা থাকতে থাকতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম এবং নিজের জীবন শেষ করতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই তোমাকে দেখতে পেলাম। এটি শুনে ক্যারলের অনেক মায়া হয় এবং সে ফিলিপের সাথে বন্ধুত্ব করে। এরপর তারা দুজনে একসাথে বসে কফি খেতে থাকি। সেখানে ফিলিপকে খুব একটা খুশি দেখাচ্ছিল না, কারণ সে সবসময় নিজের জন্য একজন সুন্দরী মেয়ে চেয়েছিল, কিন্তু তার বদলে সে কাকে পেল, এই জং ধরা জঞ্জালকে। এরপর ফিলিপ ক্যারলকে নিজের বাড়ি দেখাতে নিয়ে আসে। পথে ক্যারল তাকে একটি স্টপ সাইনে থামতে বলে। এরপর তারা দুজনে ডান বামে দেখে নিশ্চিত হয় যে কেউ রাস্তা পার হচ্ছে কিনা, যদিও পুরো শহর জনশূন্য ছিল। বাড়িতে এসে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল, ময়লার পুল এবং মদের পুল দেখায়। ঘরের ভেতরে ঢোকার পর ক্যারল সেখানে অনেকগুলো নোংরা ম্যাগাজিনের স্তূপ দেখতে পায়। সে জিজ্ঞেস করে এইসব কি। ফিলিপ সোজাসুজি বলে দেয় এগুলো হাতগাড়ি চালানোর জন্য আমার নোংরা ম্যাগাজিন। এটা শুনে ক্যারল হাসতে থাকে এবং বলে আমি তোমাকে বিচার করতে চাই না, তবে তুমি একটা বাজে মানুষ। যেটা শুনে ফিলিপের খুব খারাপ লাগে এবং সে যেখান থেকে ক্যারলকে তুলে এনেছিল ঠিক সেখানে তাকে আবার রেখে আসে। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে ক্যারল আবার সেখানে এসে তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ তাকে বলে এবার থেকে আমাকে জানিয়ে আসবি, তারপর আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবি। এই কথা শুনে ক্যারলের খুব রাগ হয় এবং সে আবার সেই আবর্জনাগুলো ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামাতে গেলে ক্যারল বলে এগুলো পরিষ্কার করতে আমাদের ক্লিনার লাগবে। এই জন্য তারা দুজন সুপারমার্কেটে যায়। সেখানে গিয়ে ফিলিপ তার গাড়িটি মানুষের পার্কিংয়ের জায়গায় দাঁড় করিয়ে দেয়। ক্যারল তাকে বলে এই জায়গাটা মানুষদের জন্য, তুমি গাড়ি অন্য জায়গায় রাখো। এই কথা শুনে ফিলিপ অনেক রেগে যায় এবং বলে তুমি কি পাগল নাকি, এই দুনিয়ায় আমরা দুইজন ছাড়া আর কেউ নেই, তাহলে এখানে মানুষ আসবে কোথা থেকে। ক্যারল বলে যাই হোক, তবুও তুমি গাড়িটি অন্য জায়গায় রাখো। এইসব কথা শুনে ফিলিপ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগের মাথায় গাড়ি নিয়ে সোজা সুপারমার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয়। রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে বারে যায় এবং তাদের বলে এখন আমি আর এই দুনিয়ার শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম একটা সুন্দরী মেয়ে পাবো যার সঙ্গে প্রতিদিন মজা করব, কিন্তু আমি কি পেলাম, এই পচা গলা ক্যারল। পরের দিন সকালে সে যখন বিয়ার দিয়ে কুলকুলি করছিল তখন সে দেখে ক্যারল তার জিনিসপত্র গুছিয়ে এখানে থাকতে এসেছে। এটা দেখে সে দৌড়ে গিয়ে বলে তুমি জানো দুনিয়াটা কত বড়, থাকার জন্য তুমি আমার বাড়ির পাশের বাড়িটাই পেলে। ক্যারল বলে এতে তোমার কি সমস্যা, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা কাজকর্ম দেখে ফেলবো। এই কথা শুনে ফিলিপ তার সামনে কচ্চা খুলে বলে এই নে দেখ, আর কি বা দেখার বাকি আছে। ক্যারল বলে শোন, আমাদের দুজনকে একটা উদ্দেশ্যের জন্যই বেছে নেওয়া হয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষের জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে দেখো, আমি তোমাকে অপমান করছি না, কিন্তু তোমার সাথে বাসর করার আমার কোনো আগ্রহই নেই। তুমি যদি এই পৃথিবীর শেষ নারী হও তবুও না। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং তার টয়লেটের পুলের ধারে বসে হাঁটতে থাকে। তখনই ক্যারল সেখানে এসে বলে ভেতরে গিয়ে হাঁটতে পারো না। ফিলিপ বলে না, ভেতরে পানি নেই। ক্যারল বলে দেখো, আমাদের মানুষদের মতন করেই বাঁচতে হবে, তবেই আমরা আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভালো জীবন দিতে পারবো। ফিলিপ বলে তুই কি পাগল নাকি, আমি তোকে বুঝিয়ে বলছি, আমি তোর সঙ্গে বাচ্চা বানাতে চাই না। ক্যারল বলে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য টাটকা ফল আর সবজি চাই, তোমার কি সেগুলোর দরকার নেই। ফিলিপ তখন বলে যে আমার কোনো কিছুরই দরকার পড়ে না। তখন ক্যারল পকেট থেকে একটা টমেটো বের করে তাকে দেখিয়ে খেতে থাকে। ক্যারলের টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর পুরনো কৌটার টমেটো খেতে শুরু করে, কিন্তু সেটা খেতে তার ভালো লাগে না। তাই রাতে চুপি চুপি সে ক্যারলের বাগানে ঢুকে তার সব টমেটো খেয়ে ফেলে। পরদিন সকালে ক্যারল তার বাড়িতে এসে জিজ্ঞেস করে টমেটো খেয়ে খুব মজা পেয়েছিলে। এর জবাবে ফিলিপ একদম তার মুখের কাছে মুখ নিয়ে এসে বলে আমি জানি না তুমি কি বলছো। তাই ক্যারল ফিলিপকে সন্ত্রাসী বলে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যায়।
ফিলিপ তাকে জিজ্ঞেস করে যে তার পায়ে কি হয়েছে। সে জানায় মাটি থেকে জল তোলার সময় সে চোট পেয়েছে। ক্যারলের এই অবস্থা দেখে ফিলিপের মায়া হয়, তাই সে তার জলের ব্যবস্থা করতে সাহায্য করে। ফিলিপ একটি ভাল্বের সাথে পাইপ যুক্ত করে ক্যারলের বাড়ি পর্যন্ত জলের সংযোগ করে দেয়। এইটা দেখে ক্যারল খুব খুশি হয় এবং ফিলিপকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপকে বলে যে তাকে দেখে তার বিশ্বাস হয়েছে যে উপরওয়ালা তাদের এই পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্যই মিলিয়েছে। ফিলিপ বলে, ঠিক আছে, তুমি যখন এতই জোর দিচ্ছ তাহলে আজ রাতেই আমরা কাজটা সেরে ফেলি। কিন্তু ক্যারল মানা করে দেয় এবং বলে যে বিয়ে না করা পর্যন্ত সে ফিলিপের সাথে বাসরাত পালন করবে না। এইটা শুনে ফিলিপ হাসতে শুরু করে এবং বলে যে তুমি বেশ ভালোই মজা করতে পারো। ক্যারল তখন সিরিয়াস হয়ে বলে যে সে মজা করছে না। সে প্রশ্ন করে, তুমি কি চাও এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম সন্তানটি অবৈধ হোক? ফিলিপ বলে যে এই বিয়ের কোনো মানেই হয় না। ক্যারল তখন বলে, আমার কাছে এর অনেক মানে রয়েছে। পৃথিবী শেষ হয়ে গিয়েছে বলে এই নয় যে আমরা আমাদের রীতিনীতি ভুলে যাব। ফিলিপ যে কোনো উপায়ে ক্যারলের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তাই সে শেষ পর্যন্ত বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। ক্যারল তাকে বলে, আগে হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করো। ফিলিপ বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে এবং ক্যারল তাতে রাজি হয়। কিন্তু ক্যারলের সম্মতি পাওয়ার পরও ফিলিপের মনে কোনো আনন্দ ছিল না। সে ডিনার মাঝপথে রেখে নিজের বাড়িতে চলে যায়। ক্যারল তার পেছনে পেছনে খাবার নিয়ে আসে এবং বলে, তুমি কি জানো আমেরিকার প্রেসিডেন্ট মারা গিয়েছে, তাই এখন আমাদের দুজনকে দেশের দায়িত্ব নিতে হবে। ফিলিপ তার উপর খুব বিরক্ত ছিল, তাই সে বলে, তুমি প্রেসিডেন্ট হয়ে যাও। কিন্তু ক্যারল জানায় সে ভাষণ দিতে জানে না। শেষ পর্যন্ত দুইজনের সম্মতিতে ফিলিপকে দেশের প্রেসিডেন্ট বানানো হয়। পরের দিন ক্যারল বিয়ের কেনাকাটা করার জন্য দোকানে যায়। অন্যদিকে ফিলিপ অনেকগুলো টিস্যু পেপার জড়ো করে তাতে আগুন লাগিয়ে নিজের মতো মজা করতে থাকে। এরপর সে ছেঁড়া জামা কাপড় পরে চার্চে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে ক্যারল সেই রুমটি খুব সুন্দর করে সাজিয়েছে এবং নিজেও খুব সুন্দর করে সেজেছে। কিন্তু বিয়ের সময় আংটি পরানোর সময় এলে ফিলিপ বুঝতে পারে যে সে আংটি আনতে ভুলে গিয়েছে। আসলে এই বিয়েতে তার কোনো আগ্রহই ছিল না। এইটা দেখে ক্যারল প্রচণ্ড রেগে যায় এবং বিয়ে মাঝপথে ফেলে রেখে চলে যায়। ফিলিপ তার পেছন পেছন তার বাড়িতে যায় এবং দরজা খোলার জন্য অনুরোধ করে। কিন্তু ক্যারল দরজা না খোলায় ফিলিপ দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে সে দেখে ক্যারল নিজের বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কারণ সে এই বিয়ে নিয়ে খুব উৎসাহিত ছিল। এরপর সে দেখে ক্যারল মন খারাপ করে একটি ঘরে বসে আছে। ফিলিপ তার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে সত্যিই আংটি আনতে ভুলে গিয়েছিল, মনে থাকলে সে অবশ্যই নিয়ে আসতো। এরপর ক্যারলও তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজনে আংটি কেনার জন্য একটি জুয়েলারি দোকানে যায়। সেখান থেকে তারা অনেকগুলো আংটি তুলে নেয়। ফিলিপ একে একে সব আংটি ক্যারলের আঙুলে পরিয়ে দেয় এবং তার সঙ্গে বিয়ে করে ফেলে। এরপর রাতে যখন বাসর করার সময় হয়, তখন ক্যারল তার সাথে ঘনিষ্ঠ হওয়ার বদলে সারা রাত শুধু তার সঙ্গে গল্পই করতে থাকে। পরের দিন থেকে ক্যারলও ফিলিপের সঙ্গে সেই সব কাজ করতে শুরু করে যেগুলো করতে ফিলিপের খুবই মজা লাগতো। এরপর ফিলিপ ক্যারলকে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাকে দেখে ক্যারলের ভীষণ হিংসা হয় এবং সে তাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দুজনে অনেক আনন্দ ফুর্তি করে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু একটি চৌরাস্তায় তাদের গাড়ি হঠাৎ একটি লিমুজিনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। ফিলিপ তাড়াতাড়ি নেমে লিমুজিনটি দেখতে যায় যে ভেতরে কেউ আছে কিনা। ঠিক তখনই সেখান থেকে মেলিসা নামের এক সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে ফিলিপ একেবারে হতবাক হয়ে যায়। অন্যদিকে ক্যারল ও মেলিসাকে দেখে খুব খুশি হয়। এরপর তারা তিনজনে মিলেই মেলিসার গাড়িতে করে ফিলিপের বাড়ির দিকে রওনা দেয়। পথে ফিলিপ মেলিসাকে প্রভাবিত করার জন্য তার কথায় অকারণে হাসতে থাকে। মেলিসা জানায় শহরের বাইরে লাগানো সাইনবোর্ড পরে সে এখানে এসেছে এবং গত 2 সপ্তাহ ধরে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে কাউকেই খুঁজে পায়নি। এটা শুনে ফিলিপ মনে মনে ভাবতে থাকে সে কত বড় ভুল করে ফেলেছে। এই মেয়েটাই তো ক্যারলের আগে এখানে এসেছিল। যদি ওর সঙ্গে আগে দেখা হতো তাহলে ওকেই সে বিয়ে করত। ঠিক তখনই ক্যারল মেলিসাকে জানিয়ে দেয় যে তারা 1 সপ্তাহ আগেই বিয়ে করেছে। এটা শুনে মেলিসা অবাক হয়ে যায় এবং বলে, বাহ, তুমি তো বেশ চালাক। কিন্তু এই বিয়ের কথাটা ফিলিপের একদমই ভালো লাগে না। ক্যারল আরও কিছু বলার আগেই ফিলিপ গাড়ির মাঝখানের জানালা বন্ধ করে দেয়। এরপরে তারা তিনজনে ফিলিপের বাড়িতে পৌঁছায়। সেখানে দেওয়ালে টাঙানো দামি দামি ছবিগুলো দেখে মেলিসা অবাক হয়ে যায় এবং বলে যে সে খুব ক্লান্ত, তার একটু বিশ্রাম প্রয়োজন।
ফিলিপ তাকে বলে যে সে চাইলে তার বাড়িতেই বিশ্রাম নিতে পারে, তারা অনেক কথা বলবে এবং একসঙ্গে অনেক মজা করবে। কিন্তু তখনই ক্যারল বলে সে হলে কখনোই এই বাড়িতে থাকতো না, কারণ ফিলিপ এই বাড়ির পুলটাকেই টয়লেট হিসেবে ব্যবহার করে। এটা শুনে মেলিসা বলে তাহলে সে নিজের জন্য অন্য কোথাও বাড়ি খুঁজে নেবে। যাওয়ার আগে ক্যারল তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, আর মেলিসাও এতে রাজি হয়ে যায়। তখন ক্যারল তাকে জড়িয়ে ধরে। এই সুযোগ হাতছাড়া না করে ফিলিপও তাদের মাঝখানে ঢুকে পড়ে এবং পেছন থেকে মেলিসাকে জড়িয়ে ধরতে থাকে। সন্ধ্যায় ডিনারের সময় ফিলিপ দাড়ি কামিয়ে আসে। এটা দেখে ক্যারল অবাক হয়ে যায়, কারণ সে আগেও ফিলিপকে দাড়ি কাটার জন্য বলেছিল, কিন্তু সে রাজি হয়নি। আসলে ফিলিপ মেলিসার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, আর তার জন্যই সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। রাতে যখন সবাই ডিনার টেবিলে বসে, তখন ফিলিপ মনে মনে নিজেকেই দোষ দিতে থাকে যে সে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলল কেন। এরপর সে মেলিসার প্রতিটি কথায় সায় দিতে থাকে। যে সিনেমা মেলিসার পছন্দ সেটাই তারও পছন্দ, যে খাবার মেলিসার প্রিয় সেটাই তারও প্রিয়, এমনকি যে গাড়ি মেলিসার পছন্দ সেটাও তারও পছন্দ হয়ে যায়। মূলত সে এটা করছিল যাতে মেলিসার মনে হয় যে তাদের দুজনের মধ্যে কোনো একটা কানেকশন আছে। রাতে খাবার শেষ হওয়ার পর ক্যারল ফিলিপকে তার সাথে সময় কাটানোর জন্য ডাকে, কিন্তু ফিলিপের একদমই ইচ্ছে ছিল না, তাই সে পেট ব্যথার বাহানা দিয়ে তাকে মানা করে দেয়। ক্যারল তখন ফিলিপকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি মেলিসার প্রতি আকৃষ্ট? কিন্তু ফিলিপ এটাও অস্বীকার করে এবং ঘুমাতে চলে যায়। মাঝরাতে হঠাৎ ফিলিপ দেখে যে মেলিসা তাকে ডাকতে এসেছে। ফিলিপ তখনই কুকুরের মতো তার পিছু পিছু যেতে শুরু করে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় সেখানে কমোডে ক্যারল বসে আছে, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে। সেখানে সে দেখে ফিলিপ কসরত বা ব্যায়াম করছে। আসলে সে মেলিসাকে নিজের বডি দেখিয়ে ইমপ্রেস করতে চেয়েছিল। মেলিসা তাকে বাইরে ডেকে জিজ্ঞেস করে এইসব কি। ফিলিপ বলে এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা উপহার, কারণ আমি তোমার লিমুজিন গাড়িটাকে ভেঙে ফেলেছিলাম। মেলিসা বলে এইসবের কোনো প্রয়োজন ছিল না। ঠিক তখনই ক্যারল ফিলিপকে চিৎকার করে ডাকতে থাকে এবং জিজ্ঞেস করে তুমি কি মেলিসাকে নতুন গাড়ি উপহার দিয়েছো? ফিলিপ বলে হ্যাঁ। ক্যারল এটা শুনে অনেক রেগে যায় এবং বলে তোমার কাছে এইসব করার সময় আছে, অথচ আমি তোমাকে 100 বার বলেছি আমার ঘরের দরজাটা ঠিক করে দিতে, সেটার জন্য তোমার সময় নেই। এখন তুমি যেভাবে পারো এটা ঠিক করো। এরপর ক্যারল মেলিসাকে তাদের বিয়ের একটি ছবি দেখায় যা সে নিজে হাতে এঁকেছিল। মেলিসা জিজ্ঞেস করে যদি তোমাদের বিয়ে হয়ে থাকে তবে তোমরা একসাথে থাকো না কেন? ক্যারল বলে না, আমি ওর সাথে থাকতে পারবো না, কারণ ও খুব নোংরা। আমি ওকে শুধু পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্যই বিয়ে করেছি। ফিলিপ যখন দরজা ঠিক করছিল, তখন মেলিসা তার কাছে এসে বলে আমার কাছে একটা জেনারেটর আছে যা দিয়ে বিয়ার ঠান্ডা করা যাবে, তাই তুমি আজ সন্ধ্যায় ক্যারলকে নিয়ে আমার বাড়িতে বিয়ার খেতে এসো। কিন্তু ফিলিপ একাই সেখানে পৌঁছায় এবং মিথ্যা বলে যে ক্যারলের শরীর খারাপ তাই সে আসতে পারেনি। আসলে ফিলিপ ক্যারলকে মেলিসার আমন্ত্রণ জানায়নি। কথার ফাঁকে মেলিসা তাকে বলে গত 2 বছর ধরে আমি কোনো পুরুষের খোঁজ করছি, কারণ অনেক বছর কেটে গেছে আমি কোনো আনন্দ পাইনি। আমারও কিছু চাহিদা আছে যা আমি পূরণ করতে চাই। ফিলিপ বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা স্বাভাবিক। মেলিসা আরও বলে আমি তোমাদের জন্য খুব খুশি যে তোমরা একসাথে আছো। তোমাদের মধ্যে ঝগড়া হলেও তোমরা যেন একে অপরের সাথে আছো, সেটাকে আমি সম্মান করি। এদিকে ফিলিপ মনে মনে ছটফট করছিল এইটা বলার জন্য যে সে ক্যারলের সাথে একদমই খুশি নয়। সে তো মেলিসার মতো মেয়ের সাথেই সময় কাটাতে চায়, কিন্তু তার কপালে জুটেছে এই আবর্জনা। মেলিসা আক্ষেপ করে বলে আমার কপাল দেখো, পৃথিবীতে শেষমেশ একটা পুরুষ পাওয়া গিয়েছে, সেও আবার বিবাহিত। ফিলিপ তখন মনে মনে ঠিক করে যে সে আর বিবাহিত থাকবে না। সে ক্যারলের কাছে যায় বিয়ে ভাঙার কথা বলতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ক্যারল তাদের বিয়ের ছবি কেটে দরজায় টাঙানোর জন্য একটি হৃদয় তৈরি করেছে। এইটা দেখে ফিলিপের মায়া হয় এবং সে ক্যারলের মনে কষ্ট দিতে চায় না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটি অডি গাড়িকে আসতে দেখা যায়, যার অর্থ হলো পৃথিবীতে আরও একজন মানুষ জীবিত আছে। সেই ব্যক্তি ফিলিপের লাগানো অ্যালাইভ লেখা বোর্ডটি দেখতে পায় এবং শহরের দিকে রওনা হয়। এরপর রাতে ফিলিপ, ক্যারল আর মেলিসা 3 জনে মিলে পার্টি করে। পার্টির সময় ক্যারল মেলিসাকে বলে যে বিয়ের আগে ফিলিপ তাকে বলেছিল যদি পৃথিবীতে সে শেষ নারীও হয় তবু সে তার সাথে সোহাগরাত কাটাবে না। কিন্তু 2 দিন পর কি যেন হলো, তারা 2 জনে আবার বিয়ে করে ফেলল।
ঠিক তখনই তাদের ড্রিঙ্কস শেষ হয়ে যায়, তাই ক্যারল নতুন ড্রিঙ্কস আনতে চলে যায়। ক্যারল চলে যেতে ফিলিপ মেলিসাকে জিজ্ঞেস করে সে আগের রাতে যা বলেছিল, অর্থাৎ কারো সাথে সোহাগ রাত কাটানোর ইচ্ছা, সেই বিষয়ে তার সিদ্ধান্ত কি। মেলিসা বলে যে সে এসব কথা নেশার ঘরে এমনিই বলেছিল। এরপর সে জিজ্ঞেস করে ফিলিপ কি এইসব কথা ক্যারলকে বলেছে। ফিলিপ বলে না, এটা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে। এটা শুনে মেলিসা খুব খুশি হয়ে যায়। এরপর ক্যারল সেখানে এসে মেলিসাকে বলে যে এখন তাকে আর ফিলিপকে সোহাগ রাত কাটাতে যেতে হবেই, কারণ পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব এখন তাদের উপরই। এই কথা শুনে ফিলিপ বিরক্ত হয়ে ক্যারলকে বলে যে মেলিসার সামনে এইসব কথা বলার কি দরকার ছিল। কিন্তু ক্যারল তার কথা উপেক্ষা করে বলে চলো কাজ শুরু করি, কারণ আমাদের অনেক সন্তান জন্ম দিতে হবে। পরের দিন ফিলিপ তার বন্ধুদের সঙ্গে দেখা করে এবং তাদের বলে দেখো বন্ধুরা, আমি সত্যিই পৃথিবীর জনসংখ্যা বাড়াতে চাই, কিন্তু এই কাজটা আরো দ্রুত করা সম্ভব যদি আমি ওদের দুজনের সঙ্গেই সোহাগরাত পালন করি। এই ভাবনা মাথায় আসতেই সে সোজা মেলিসার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার কি সত্যি মনে হয় জনসংখ্যা বাড়ানো দরকার। মেলিসা বলে হ্যাঁ, মানুষের জনসংখ্যা তো অবশ্যই বাড়া উচিত। কিন্তু ফিলিপ এই কথার ভুল অর্থ বের করে ফেলে। আনন্দে লাফাতে লাফাতে সে ক্যারলের কাছে এসে বলে আজ আমার মাথায় একটা নতুন নোংরা চিন্তা এসেছে। জনসংখ্যা বাড়াতে হলে মেলিসার সঙ্গেও সোহাগরাত পালন করতে হবেই। সে এইসব কথা এমন ভঙ্গিতে বলে যেন মেলিসার সঙ্গে তার কোনো ব্যক্তিগত আগ্রহই নেই। কিন্তু ক্যারল তখন বুঝে গিয়েছিল যে ফিলিপ আসলে মেলিসার সঙ্গে ঘনিষ্ঠ হতে মরিয়া হয়ে উঠেছে। তাই সে পরিষ্কারভাবে বলে দেয় আমি তোমাকে মেলিসার সঙ্গে দেখতে চাই না। ফিলিপ বলে তুমিই তো বলেছিলি তোমার যত বেশি সম্ভব বাচ্চা চাই, কিন্তু যখন ওরা বড় হবে তখন কি হবে? তুমি কি চাও ওরা নিজেরাই নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলুক? এই কথা শুনে ক্যারল গভীর চিন্তায় পড়ে যায় এবং একটু সময় চাই। ফিলিপ বলে হ্যাঁ, তুমি ভালো করে ভেবে দেখো, আমাদের বাচ্চারা নিজেদের মধ্যেই থাকবে নাকি মেলিসার বাচ্চাদের সঙ্গে থাকবে? মেলিসার নাম শুনতেই ক্যারল জিজ্ঞেস করে তুমি কি এর আগে এই ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিলে? ফিলিপ বলে না, তার সঙ্গে কথা বলার কোনো দরকারই নেই, ও তো এমনিতেই কারো সঙ্গে থাকতে রাজি। ক্যারল বলে অন্য কারো সঙ্গে থাকতে রাজি নাকি তোমার সাথে আমি সব জানি। তুমি তো ওর সঙ্গে মজা করতে মরিয়া হয়ে আছো, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর সে ধাক্কা দিয়ে ফিলিপকে বাড়ি থেকে বের করে দেয় এবং নিজে মেলিসার কাছে গিয়ে ফিলিপের সব কথা খুলে বলে। এরপর মেলিসা ফিলিপের কাছে এসে জিজ্ঞেস করে তুমি ক্যারলকে কি বলেছো? ফিলিপ বলে আমি তো কিছুই বলিনি। মেলিসা বলে তুমি সব বলে দিয়েছো, যে আমি নাকি তোমাকে দিয়ে নিজের খেতে কাজ করাতে চাই, অথচ আমি তো তোমাকে বলেছিলাম ওই দিন আমি ওইসব কথা নেশার ঘরে বলেছিলাম। আর তুমি জানো ক্যারল আমাকে কি বলেছে? সে বলেছে আমি নাকি তোমাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই। ফিলিপ বলে একটু দাঁড়াও, আমাকে ভাবতে দাও আমি কি বলেছিলাম। এই কথা শুনে মেলিসা তাকে গালাগালি করে সেখান থেকে চলে যায়। রাতে ফিলিপ দুজনকে মানানোর চেষ্টা করে এবং বলে দেখো আমার ভুল হয়ে গিয়েছি, তোমাদের সঙ্গে আমার এইসব কথা বলা উচিত হয়নি। কিন্তু ওরা দুজনেই তার কোনো কথাই শোনে না। প্রায় 4-5 ঘন্টা ধরে ক্ষমা চাওয়ার পর অবশেষে তারা তাকে ভেতরে ঢুকতে দেয়। ক্যারল বলে আমরা দুজনেই এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমরা ঠিক করেছি যদি সত্যিই জনসংখ্যা বাড়াতে হয় তাহলে তুমি মেলিসার সঙ্গেও একসাথে থাকতে পারো। ফিলিপ বলে আরে না, আমার সঙ্গে মজা করো না। ক্যারল বলে না, আমরা সিরিয়াস। আমি চাই না আমাদের বাচ্চারা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলুক, তার চেয়ে ভালো হবে আমাদের বাচ্চারা মেলিসার বাচ্চাদের সঙ্গে থাকবে। তখন ফিলিপ বলে হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি কাজ শুরু করি। ক্যারল বলে এই লালা, আগে পুরো কথা শোনো। আমরা একটা নিয়ম বানিয়েছি, সেই নিয়ম অনুযায়ী তুমি সপ্তাহে মাত্র 3 দিন মেলিসার সঙ্গে থাকতে পারবে, আর এতে তোমার কোনো আনন্দ পাওয়া চলবে না। আর যখন সে গর্ভবতী হয়ে যাবে তখন তার সঙ্গে তোমার কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। ফিলিপ বলে হ্যাঁ, আমি সবকিছু ভালোভাবে বুঝেছি। আমি এই নিয়মগুলোর সম্মান রাখব এবং পুরো পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব। এরপর ফিলিপ দৌড়ে নিজের বাড়িতে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। পরের দিন সকালে ক্যারল ফিলিপের বাড়িতে এসে তাকে কিছু শুকনো ফল দেয় এবং বলে এগুলো খেয়ে যেও, যাতে তুমি ওর সাথে ভালোভাবে কাজ করতে পারো। এরপর রাতে ফিলিপ মেলিসাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে সে খোলা আকাশের নিচে একটি বিছানা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। পাশাপাশি মেলিসাকে খাওয়ার জন্য ডার্ক চকলেটও দেয়। ঠিক তখনই মেলিসা ফিলিপের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে চুমু খেতে শুরু করে। কিন্তু ফিলিপ তাকে আলতো করে দূরে সরিয়ে দিয়ে বলে আজকের রাতটা খুবই স্পেশাল। এরপর সে তার জন্য গান গায় আর আতশবাজি ফোটায়। এই আতশবাজিতে আসলে কিছুই হয় না,
শুধু এটা হয় যে এডি গাড়িটা শহরের দিকে আসছিল, সেটি এই আতশবাজি দেখে সেই দিকেই এগিয়ে আসে। এদিকে ফিলিপ যখন সোহাগ রাতের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেই গাড়িটি সেখানে এসে থামে। গাড়ি থেকে টড নামের এক মোটা লোক নেমে আসে। তাকে দেখে ফিলিপ আর মেলিসা দুজনেই হতবাক হয়ে যায়, এ আবার কোথা থেকে এসে পড়ল। অন্যদিকে টড গত 2 বছর ধরে কোনো মানুষকে দেখেনি, তাই ফিলিপ আর মেলিসাকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই আতশবাজি দেখতে পেয়ে গাড়িটা সেই দিকেই ঘুরিয়ে নিয়ে এলাম। এইটা দেখে ফিলিপ একটু বিরক্ত হয়ে বলে, ও তাহলে তুমি এখানে রাস্তা জিজ্ঞেস করতে এসেছো? টড বলে, দুঃখিত ভাই, আমি তোমাদের বিরক্ত করে ফেলেছি। তখন মেলিসা বলে, না না, কোনো সমস্যা নেই, এমনিতেও আমরা খুব জরুরি কিছু করছিলাম না। এই কথা শুনে ফিলিপ মেলিসাকে এক পাশে নিয়ে গিয়ে বলে, তুমি এইসব কি বলছো? আমাদের সোহাগ রাতের কি হবে? মেলিসা বলে, এখন তো এই কাজ করার জন্য আমাদের কাছে আরও একজন মানুষ আছে। এরপর ফিলিপ গিয়ে এইসব কথা ক্যারলকে বলে। ক্যারল এইটা শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে, ভালোই হয়েছে, আমাদেরও একজন মানুষ পাওয়া গিয়েছে। মেলিসা ওর সাথে সোহাগ রাত কাটাবি, আর তোমাকেও 2 জায়গায় কাজ করতে হবে না। এরপর 4 জন একসাথে বসে গল্প করতে থাকে। সেখানে টড তাদের জানায় যে শহরের বাইরে লাগানো সাইনবোর্ডটা পরেই সে এখানে এসেছে। পাশাপাশি সে বলে, আমার ফেভারিট মুভি হলো কিসি কা ভাই কিসি কা জান। মেলিসা বলে, আরে এটা তো আমারও ফেভারিট। তখন ফিলিপও মাঝখানে লাফিয়ে বলে, এটা তো আমারও ফেভারিট মুভি, যদিও সে এই মুভি আদৌ দেখেনি। তখন ক্যারল বলে, তোমার ফেভারিট মুভি তো গডফাদার, তাই না? ফিলিপ বলে, তুমি পাগল নাকি? গডফাদার আবার কোনো মুভি নাকি? কিসি কা ভাই কিসি কা জানি দুনিয়ার সেরা মুভি, শাহরুখ কি দারুণ অভিনয় করেছিল সেখানে। মেলিসা বলে, আচ্ছা বলো তো, ওই মুভির কোন সিনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? ফিলিপ বলে, একটু ভাবতে দাও, ওই মুভিতে তো অনেক ভালো ভালো সিন রয়েছে। তখন ক্যারল জিজ্ঞেস করে, তুমি কি আসলে ওই মুভিটা দেখেছো? এই সময় টড বলে, ভাই তোর ওই মুভিটা দেখা উচিত, কি অসাধারণ একটা মুভি। তখন ফিলিপ তার সঙ্গে মজা করে বলে, ভাই তোর ওজন কত, 200 নাকি 300 কেজি? তখন টড বলে, আমার ওজন 150 কেজি, আর এটা আজকের না, ছোটবেলা থেকেই, আর আজই প্রথম না। এর আগে অনেকেই আমাকে নিয়ে মজা করেছে, স্কুলে সবাই আমার ওজন নিয়ে ঠাট্টা করত। তখন মেলিসা বলে, তুমি চিন্তা করো না, যারা তোমাকে নিয়ে মজা করত তারা সবাই এখন মারা গিয়েছে। টড বলে, থ্যাংক ইউ, কিন্তু আমি খুব ক্লান্ত, আমার এখন ঘুমানো দরকার। সে চলে যাওয়ার পর ফিলিপ বলে, তোমরা জানো ছোটবেলায় লোকেরা আমাকে নিয়েও অনেক মজা করত, কিন্তু মেলিসার এতে কোনোই মাথা ব্যথা নেই, তবু সে ঘুমাতে চলে যায়। পরের দিন ক্যারল টড আর মেলিসার সঙ্গে সেটিং করিয়ে দেওয়ার জন্য দুজনকে বাইরে পাঠিয়ে দেয়। ফিলিপ বলে, আমি ওদের সঙ্গে যাব। তখন ক্যারল অসুস্থতার অজুহাত দেখিয়ে বলে, না তুমি এখানেই থাকবি আর আমার দেখাশোনা করবি। ওইদিকে টড আর মেলিসা বাইরে গিয়ে বেশ আনন্দ করেই, আর ফিলিপ, যার ভেতরটা জ্বলছিল, সে দূর থেকে দুজনের উপর নজর রাখতে থাকে। সে মনে মনে বলে, প্লিজ মেলিসা, এই টডের প্রেমে পড়ো না। কিন্তু বাস্তবে মেলিসা প্রায় টডের সঙ্গে সেট হয়ে গিয়েছিল। এরপর ফিলিপ ক্যারলের সঙ্গে দেখা করে। ক্যারল তাকে বলে, মেলিসা আমাকে বলেছে সে নাকি আবার টডের সঙ্গে ঘুরতে যাবে। এইটা শুনে ফিলিপের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে বলে, তাহলে আমাদেরও ওদের সঙ্গে যেতে হবে, যাতে দেখা যায় ওদের সম্পর্ক কত দূর এগিয়েছে। এই কথা শুনে ক্যারলও রাজি হয়ে যায়। সেখানে গিয়ে ফিলিপ আবার টডকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। সে বলে, এ ভাই চল কাপড় খুলে টেনিস খেলি। টডও কোনো লজ্জা না করেই নিজের কাপড় খুলে ফেলে। ফিলিপ ভেবেছিল টডকে নগ্ন দেখে মেলিসার ঘৃণা লাগবে, কিন্তু উল্টো মেলিসা টডকে জিজ্ঞেস করে, তোমার পেটে এই দাগটা কিসের? টড বলে, আমি আমার সৎ ভাইকে কিডনি ডোনেট করেছিলাম, কিন্তু ওর শরীরের সঙ্গে সেটা মানায়নি, যার কারণে সে মারা যায়। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন মেলিসাও যেতে থাকে। ফিলিপ তো সব জায়গারই নাক গলানোর মানুষ। সে গিয়ে দেখে মেলিসা টডকে চুমু দিচ্ছে। ঠিক তখনই ক্যারল এসে বলে, এটা তো খুব ভালো খবর, শেষমেশ ওরা দুজনে একে অপরের হয়েই গেল। এটা শুনে ফিলিপ মনে মনে ভাবে, ভাগ্য সত্যি আজ আমার পেছনে লাথি মারল। সেই রাতে ফিলিপ মেলিসার বাড়িতে যায় টডের বিরুদ্ধে তাকে ভড়কানোর জন্য। সে বলে, মোটা লোকের উপর এত সহজেই ভরসা করা ঠিক না, এরা বিশ্বাসযোগ্য হয় না, দেখবে একদিন তোমাকে ধোকা দিয়ে চলে যাবে। মেলিসা বলে, আমি জানি তুমি কত বড় নীচ আর জঘন্য মানুষ। এই বলে সে ভেতরে চলে যায়, কিন্তু ফিলিপ তখনও বাইরে দাঁড়িয়ে থাকে আর বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, টড সত্যি খুব ভালো মানুষ।
জানি না আজকাল আমার কি হয়ে যাচ্ছে। হয়তো এর কারণ গত 2 বছর ধরে আমি শুধু খেলনাদের সঙ্গেই কথা বলেছি। এই কথা শুনে মেলিসা দরজা খুলে বলে, তুমি কি সত্যিই খেলনাদের সঙ্গে কথা বলো? ফিলিপ বলে হ্যাঁ। এরপর সে মেলিসাকে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। মেলিসা তাদের হাই বলে এবং ফিলিপকে জিজ্ঞেস করে, এবার সত্যি করে বলো তোমার ফেভারিট মুভি কোনটা? ফিলিপ বলে গডফাদার আমার ফেভারিট মুভি। মেলিসা জিজ্ঞেস করে, তাহলে ওখানে মিথ্যে কেন বলেছিলে? ফিলিপ বলে আমি জানি না, হয়তো কারণটা এই যে আমি সবসময় তোমার মতো একটা মেয়েকে চেয়েছিলাম, আর আমার কপালে জুটেছে এই পচা গলা ক্যারল। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে কি আমার কোনো চান্স আছে? মেলিসা বলে একদমই না। তখন ফিলিপ হঠাৎ করে কথা ঘুরিয়ে বলে, আসলে এই লাইনটা আমি ক্যারলের জন্য ভেবেছিলাম। কেমন লাগলো তোমার? মেলিসা বলে একদম পারফেক্ট। পরের দিন ফিলিপ যখন নিজের পুলে টয়লেট করছিল, ঠিক তখনই ক্যারল সেখানে এসে বলে, তোমার পুলটা পরিষ্কার করা উচিত, কারণ এলাকায় তোমার টয়লেটের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু ফিলিপ নিজের পুল পরিষ্কার করতে রাজি হয় না, কারণ সেখানেই টয়লেট করতে তার বেশি পছন্দ। এরপর সে টডের সঙ্গে দেখা করতে যায়। তখন টড বাইরে বসে কফি খাচ্ছিল। ফিলিপ জিজ্ঞেস করে, গত রাতে তোমাদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল, আসলে ভেতরে কি হচ্ছিল? টড বলে, আমি সারা রাত মেলিসার সঙ্গে সোহাগরাত পালন করেছি। এটা শুনে ফিলিপের ভেতরটা জ্বলে যায়, কিন্তু সে বাইরে থেকে এমন ভাব দেখায় যেন সে খুব খুশি। ঠিক তখনই মেলিসা সেখানে আসে এবং টডকে বলে, ভেতরে চলো, তোমার সাহায্যের দরকার। ফিলিপ বলে, আমি করে দিচ্ছি, তোমার কি সাহায্য লাগবে বলো। মেলিসা বলে, না, এটা শুধু টডই করতে পারবি। এই বলে সে ভেতরে চলে যায়। টড হেসে ফিলিপকে বলে যে তুমি বুঝতে পারছো না, ও আবার সোহাগরাত কাটাতে চায়। এই কথা বলে সেও মেলিসার পেছন পেছন চলে যায়। এরপর ফিলিপ যখন নিজের বাড়িতে ফেরে, তখন আবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, মানে অনুষ্ঠান আবার শুরু হয়ে গিয়েছে। এটা শুনে তার খুব খারাপ লাগে, তাই সে সোজা নিজের মদের পুলে গিয়ে শুয়ে পড়ে। রাতে ফিলিপ ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আবারও চেঁচামেচির আওয়াজ শোনা যায়। সে বুঝে যায় যে আবারও সোহাগরাত শুরু হয়ে গিয়েছে। পরদিন সকালে ফিলিপ যখন ক্যারলের সঙ্গে নাস্তা করছিল, তখন ক্যারল তাকে বলে, তুমি কি জানো আজকাল মেলিসা আর টড সারাদিন শুধু সোহাগরাতি করে বেড়াচ্ছে। এইটা শুনে ফিলিপের গা জ্বলে ওঠে। সে বলে, এইসব ফালতু কথা আমাকে বলবে না। ঠিক তখনই আবার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। এইসব শুনে ফিলিপ অনেক রেগে যায়। ক্যারল বলে, এই চেঁচামেচি যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চাইলে এটা বন্ধ করতে পারো, কারণ তুমি তো আমেরিকার প্রেসিডেন্ট। এই কথা শুনে ফিলিপের মাথায় এক দারুণ আইডিয়া আসে। রাতে সে একটা মিটিং ডাকে। সেখানে সে সবার সামনে একটি অভিযোগের বোর্ড দেখিয়ে বলে, আজ থেকে সমাজের সব অভিযোগ এখানে লেখা হবে। আর প্রথম অভিযোগ আমি নিজেই করছি। এখন থেকে তোমরা দুইজন কাজ করার সময় এত চেঁচামেচি করবে না। মেলিসা বলে, আমরা যা করি তাতে তোমার কি আসে যায়? ফিলিপ ক্যারলকে জিজ্ঞেস করে, তুমি কি জানো না আমি আমেরিকার প্রেসিডেন্ট? মেলিসা বলে, এটা আবার কেমন কথা? তখন ফিলিপ বলে, চলো ভোট করি, কে কে চাই এই চেঁচামেচি বন্ধ হোক। কিন্তু ফিলিপ ছাড়া আর কেউ হাত তোলে না, ফলে সেই অভিযোগ বাতিল হয়ে যায়। এরপর ক্যারল বলে, ঠিক আছে, এবার আমার পালা। কে কে চায় যে ফিলিপ তার টয়লেট পুল পরিষ্কার করুক? এবার টড, মেলিসা আর ক্যারল তিনজনেই হাত তোলে। এর মানে ফিলিপকে এবার পুল পরিষ্কার করতেই হবে। এরপর টড আর মেলিসা আবার সোহাগরাত পালন করার জন্য ভেতরে চলে যায়। পরের দিন সকালে ফিলিপ বাধ্য হয়ে নিজের টয়লেট পুল পরিষ্কার করে এবং করতে করতে তার ভীষণ রাগ হয়। শালা কেন সব সময় আমার সাথে এমন হয়? ঠিক তখনই মেলিসা তার কাছে এসে বলে, ওইভাবে আওয়াজ করার জন্য আমাকে মাফ করে দাও। ফিলিপ বলে, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের কাজ চালিয়ে যেতে পারো। সেই দিন যদি আমি আতশবাজি না ফাটাতাম তাহলে টড এখানে আসতো না, আর আমাদের সোহাগরাতও বেশ ভালোভাবেই পালন হতো। মেলিসা বলে, কিন্তু এখন আমার কাছে টড আছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়, আর ফিলিপ একা বসে মনে মনে কিছু একটা প্ল্যান করতে থাকে। এরপর ফিলিপ টডকে নিয়ে এক লং ড্রাইভে বের হয়, কিন্তু রাস্তায় হঠাৎ সে অজুহাত বানিয়ে টডকে বলে, টায়ার পাংচার হয়ে গিয়েছে, তুমি কি নেমে একটু দেখবে? টড গাড়ি থেকে নামতেই ফিলিপ গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। টড হতভম্ব হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই আশায় যে ফিলিপ নিশ্চয়ই তাকে নিতে ফিরে আসবে। কিন্তু ফিলিপ তো তাকে সেখানে ফেলে রেখেই নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কিছু দূর গিয়েই ফিলিপ হঠাৎ করে থেমে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, আমি এটা কি করতে যাচ্ছিলাম? এই বলে সে টডের কাছে ফিরে আসে। এরপর দুজনেই একসঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরতেই ফিলিপ সবার আগে নিজের টয়লেট পুল পরিষ্কার করে এবং ক্যারলকে চমকে দিয়ে নিজের পরিষ্কার বাথরুম দেখায়। এটা দেখে ক্যারল অনেক খুশি হয়ে যায়।
সেই দিন রাতে যখন সবাই একসঙ্গে বসেছিল তখন টড তার নিজের হাতে বানানো কিছু পুতুল সবাইকে দেখায়। পুতুলগুলো দেখে ক্যারল আর মেলিসা দুজনেই ভীষণ মুগ্ধ হয়ে যায়, আর ফিলিপও জোর করে খুশি হওয়ার অভিনয় করতে থাকে। এরপর টড পুতুলগুলো ফিলিপের পাশে রাখা এক টেবিলের উপরে রেখে দেয়। ঠিক তখনই ফিলিপ ইচ্ছে করে পুতুলগুলো নিচে ফেলে দেয় এবং বলে, আরে সরি, ভুল করে পড়ে গেল। টড বলে, কোনো সমস্যা নেই, আমি আবার ঠিক করে নেব। এই কথা শুনে দুইজন মেয়ে টডের উপর আবার ইমপ্রেস হয়ে যায়। লোকটা সত্যি অসাধারণ। পরের দিন ফিলিপ তার বন্ধুদের সঙ্গে দেখা করে এবং বলে, এই টড তো আমার নাকের ডগায় নিঃশ্বাস নেওয়া মুশকিল করে দিয়েছে। সবাই শুধু ওর কথাই বলে, যেন আমার কোনো অস্তিত্বই নেই। এসব বলতে বলতে সে বাইরে বেরোতেই হঠাৎ একটা জিনিস দেখে তার চোখ কপালে উঠে যায়। জিনিসটা ছিল একটা গরু। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে সবাইকে জোর করে বলে, এই দরজার ওপাশে এমন একটা জিনিস আছে যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। দরজা খুলতেই সামনে জীবিত একটা গরু দেখে সবাই হতবাক হয়ে যায়। টড বলে, এই গরু থেকে আমরা দুধ, দই, অনেক কিছু পেতে পারি। তাছাড়া আমার খামারে গরু পালানোর অভিজ্ঞতাও আছে। এটা শুনে ক্যারল এবং মেলিসা আবার টডের উপর মুগ্ধ হয়ে যায়। লোকটা সত্যিই অসাধারণ। তখন ফিলিপ বলে, না, এই গরুটা আমি পেয়েছি, আর আমার দুধ দিয়ে বানানো জিনিসে অ্যালার্জি আছে, তাই গরুটা এখানেই থাকবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই গরুটা নিজেই হেঁটে বাগানে চলে যায় এবং সেখানে ঘাস খেতে শুরু করে। এরপর টড গরুটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দুধ দোয়াতে শুরু করে। সে একটি পাত্রে একটু দুধ বের করে দেখায়। দুধ দেখে ক্যারল এবং মেলিসা আনন্দে লাফিয়ে ওঠে এবং দুধ খেতে শুরু করে। ওইদিকে ফিলিপও নিজের পালার অপেক্ষা করছিল। সে ভাবছিল হয়তো সেও দুধ পাবে, কিন্তু টড বলে, দেখো, তোমার তো দুধে অ্যালার্জি আছে, তাই তুমি এটা খেতে পারবে না। এই কথা শুনে ফিলিপের মুখ ঝুলে যায় আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে বলে, যাই হোক না কেন, সে দুধ খেয়ে ছাড়বে। তাই রাত হলেই সে একটি পাত্রে গরুর দুধ বের করে খেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় সে দেখে কেউ একজন সেখানে আসছে। সঙ্গে সঙ্গে সে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তখন সে দেখে মেলিসা আর টড চা বানানোর জন্য দুধ নিতে এসেছে। দুজনকে একসঙ্গে দেখে সে খুব জ্বলতে শুরু করে। তাই সে গরুটার দড়ি খুলে দেয় যাতে গরুটা পালিয়ে যায় এবং পুরো দোষটা টডের উপরে চাপানো যায়। পরের দিন সকালে টড দৌড়ে এসে সবাইকে বলে যে গরুটা সেখানে নেই। এরপর সবাই মিলে গরুটাকে খুঁজতে বের হয়, কিন্তু গরুটার কোনো খোঁজ পাওয়া যায় না। তখন টড নিজেই সব দোষ নিজের কাঁধে নিয়ে বলে, হয়তো সে দড়িটা ঠিকমতো বাঁধেনি, যার ফলে গরুটা পালিয়ে গিয়েছে। তখন ফিলিপও বলে, হ্যাঁ, সব দোষ তোরই, তুই গরুটাকে ঠিকভাবে বাঁধিসনি। তবে চিন্তা করিস না, আমি তোকে গরু খুঁজতে সাহায্য করব, প্রয়োজনে নরকেও যেতে রাজি আছি। এদিকে মেলিসা, যে ফিলিপকে খুব ভালো করেই চেনে, সে বলে, তুমি তো জানো গরুটা কোথায় আছে, তাই না? ফিলিপ বলে, তুমি কি পাগল নাকি? আমি কিভাবে জানবো? বরং চলো আমরা সবাই মিলে খুঁজি। গরু খুঁজতে তারা পুরো শহরের একটি মানচিত্র নিয়ে সেটাকে 4 ভাগে ভাগ করে নেয়। এরপর মেলিসা ফিলিপকে জিজ্ঞেস করে, তোমার বন্ধুদের সেই বারটা কোথায়? আমি সেখানে গিয়ে দেখতে চাই, কারণ তোমার উপর আমার একদমই ভরসা নেই। এরপর সে সরাসরি সেই বারে চলে যায়। অন্যদিকে ফিলিপ লুকিয়ে লুকিয়ে তার পিছু নেয়, কিন্তু মেলিসা খালি হাতে বার থেকে বেরিয়ে আসে। এটা দেখে ফিলিপ তাড়াতাড়ি ভেতরে ঢোকে, কিন্তু গরুটাকে সেখানে না দেখে সে ভাবে, যদি গরুটা এখানে না থাকে তাহলে কোথায় গেল। এরপর সে গরু খুঁজতে বের হয়, কিন্তু তার আগেই টড গরুটাকে খুঁজে পায়। এইটা দেখে ফিলিপের অনেক রাগ হয়, তবুও সে টডের প্রশংসা করে বলে, তুই তো দারুণ কাজ করেছিস। তখন টড বলে, আমি চাই তুই মেয়েদের বলিস যে গরুটাকে তুই খুঁজে পেয়েছিস। ফিলিপ বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই এটা আমার জন্য কেন করছিস? টড বলে, তোর জন্যই আমি এখানে এসেছি। যদি সেই দিন তুই বোর্ডে না লিখতিস যে একজন মানুষ এখনো বেঁচে আছে, তাহলে আমি কখনোই এই শহরে আসতাম না, আর মেলিসার সঙ্গেও দেখা হতো না। এখন আমার বন্ধু আছে, একটা গরু আছে, এইসব পেয়ে আমি অনেক খুশি, আর এই সব তোর কারণেই সম্ভব হয়েছে। সেই দিন রাতে সবাই একসঙ্গে বসেছিল। তখন ফিলিপ বলে, দেখো, আমি গরু খুঁজে পেয়েছি। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু রাতে যখন সবাই নিজেদের ঘরে ঘুমাচ্ছিল, ঠিক তখনই ক্যারল জোরে জোরে চিৎকার করতে শুরু করে। শব্দ শুনে সবাই তার বাড়িতে ছুটে যায় এবং দেখে সেই গরুটা ক্যারলের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এটা দেখে ফিলিপ তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ক্যারল বলে, ঠিক আছে, গরুটাকে এখানেই থাকতে দেই, আর এমনিতেই এখন সময় হয়ে গিয়েছে, আমি আমার স্বামীর সঙ্গে তার বাড়িতেই থাকবো। এইটা শুনে ফিলিপের হাসি একদমই থেমে যায় এবং সে মন খারাপ করে ফেলে। এরপর রাতে যখন তারা দুজনে বিছানায় শুয়ে পড়ে, তখন ক্যারল নিজের পায়ে নারকেল তেল লাগাতে শুরু করে
এইসব দেখে ফিলিপের ভীষণ রাগ হয়। সে মনে মনে ভাবে আমি কিসের জন্য ফেঁসে গেলাম। তার উপর ক্যারল ঘুমানোর সময় অক্সিজেন মাস্ক পরে ঘুমায়, যেটা থেকে খুব শব্দ হয়। ফিলিপ ঠিকমতো ঘুমাতেও পারে না, কিন্তু বেচারা আর কি বা করতে পারে। পরদিন সকালে ফিলিপ যখন নিজের বেডরুম থেকে নিচে নামে, তখন সে দেখে তার পেইন্টিংয়ে কিছু একটা গোলমাল হয়েছে। আসলে সেখানে কেউ একটা কুকুরছানা এঁকে দিয়েছে। সে ক্যারলকে জিজ্ঞেস করে, এই কুকুরছানাটা এখানে কে এঁকেছে? আর এরপর থেকে আমার পেইন্টিংয়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। এরপর ফিলিপ লক্ষ্য করে তার সব নোংরা ম্যাগাজিনও সেখানে নেই। সে ক্যারলকে জিজ্ঞেস করে, আমার ম্যাগাজিনগুলো কোথায়? ক্যারল বলে, আমি ওগুলো গুছিয়ে গ্যারেজে রেখে দিয়েছি। ফিলিপ বলে, আমার হাতগাড়ি চালানোর জন্য ওই ম্যাগাজিনগুলো দরকার হয়। তখন ক্যারল তাকে একটি বিজ্ঞাপনের বোর্ড দিয়ে বলে, এইটা দেখেই তুমি তোমার হাতগাড়ি চালিয়ে নিও। এই সব কিছু এবার ফিলিপের সহ্যের বাহিরে চলে যায়। সে রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় ক্যারল তার হাতে একটি শপিংয়ের তালিকা ধরিয়ে দেয়। এরপর ক্যারল যেই সব জিনিস আনতে বলেছিল, ফিলিপ সেগুলো সব নিয়ে আসে। সব জিনিস এক জায়গায় জড়ো করে সে তাতে আগুন লাগিয়ে দেয় এবং উপরওয়ালাকে গালি দিয়ে বলে, তুই এইসব আমার সঙ্গে কেন করছিস? ওই মোটা টডের ভাগ্যে কি দারুণ মেয়ে জুটলো, আর আমার কপালে কি পড়লো? এই পচা আবর্জনা ক্যারল, আমিও তো একটা সুন্দরী মেয়ে পাওয়ার যোগ্য নাকি, যার সঙ্গে আমি সোহাগরাত পালন করতে পারবো। ঠিক তখনই তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুইজন সুন্দরী মেয়ে নেমে আসে। তাদের দেখে ফিলিপ উপরওয়ালাকে বলে, তুই তো খুব তাড়াতাড়ি আমার কথা শুনে ফেললি। ওইদিকে সেই দুই মেয়েও ফিলিপকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, অবশেষে তারাও সোহাগরাত কাটানোর জন্য একজন মানুষ পেয়ে গেল। এদের মধ্যে একজনের নাম গেইল, আরেকজনের নাম এরিকা। এরিকা ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মানুষ যে শহরের বাইরে বোর্ডে লিখে রেখেছে একজন মানুষ এখনো বেঁচে আছে? ফিলিপ বলে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি লিখেছিলাম। গেইল জানতে চাই, তুমি কি এখানে একাই থাকো নাকি তোমার সঙ্গে আরো কেউ আছে? এটা শুনে ফিলিপ ভাবতে থাকে, সে কি ওই নীচ আর বাজে লোকদের কথা তাদের বলবে নাকি বলবে না। কারণ তার ভাগ্য যেমনভাবে চলছে তাতে এই মেয়েরাও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সে তাদের বলে যে সে একাই থাকে। এই কথা শুনে মেয়েরা খুব খুশি হয়ে যায়। তারপর তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থাকার জন্য তারা একটি বড় হোটেল বেছে নেয় এবং আনন্দে শ্যাম্পেইনের বোতল খোলে। তারপর ফিলিপ তাদের নাম জিজ্ঞেস করে এবং আগের মতোই তাদেরও প্রশংসা করতে শুরু করে, কারণ সে দুজনের সঙ্গেই সোহাগরাত কাটাতে চেয়েছিল। তখন এরিকা বলে, প্রশংসা তো আমাদের নয়, তোমারই হওয়া উচিত। তুমি যদি ওই বোর্ডে নিজের কথা না লিখতে, তাহলে আমরা দুজন একাই এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তখন গেইল বলে, আমাদের তো মনে হচ্ছিল এই পৃথিবীতে শুধু আমরা দুজন মেয়েই বেঁচে আছি, আর আমাদের সবসময় ভয় লাগতো আমরা দুইজন মিলে কিভাবে জনসংখ্যা বাড়াবো যতক্ষণ না আমরা কোনো পুরুষ মানুষকে খুঁজে পাচ্ছি। এরই মধ্যে ফিলিপ যখন এরিকার খালি শ্যাম্পেইনের গ্লাস ভরতে যাচ্ছিল, তখনই গেইলের চোখ পড়ে যায় তার আঙুলের আংটির দিকে। সে ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত? ফিলিপ কিছু উল্টোপাল্টা বলার আগেই এরিকা বলে ওঠে, কোনো সমস্যা নেই, তোমার অতীত জেনে আমরা কি বা করব। আচ্ছা বলো তো, আজ রাতে কি তুমি আমাদের সঙ্গে ডিনার করবে? এটা শুনে ফিলিপ অনেক খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে সুপারমার্কেটে চলে যায় ক্যারল যে জিনিসপত্র কিনতে বলেছিল সেগুলো আনতে। সব জিনিস দেখে ক্যারল খুব খুশি হয়, কিন্তু হঠাৎ করে সে ওই ব্যাগের ভেতরে সেই হোটেলের একটি সাবান দেখতে পায়, যেখানে ফিলিপ কিছুক্ষণ আগে ওই দুই মেয়ের সঙ্গে গিয়েছিল। ক্যারল ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি ওই হোটেলে কি করতে গিয়েছিলে? ফিলিপ বলে, আরে কিছু না। ক্যারল বলে, আমার সব জানা আছে। আসলে তুমি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো আর একটু একা থাকতে চেয়েছিলে, তাই না? ফিলিপ তো ঠিক এমনই একটা সুযোগ খুঁজছিল, আর ক্যারল নিজেই সেটা তাকে দিয়ে দিল। তাই সে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি ওখানে একটু একা বসে থাকার জন্যই গিয়েছিলাম, আর আজ রাতেও আমি একা ক্যাম্পিংয়ে যাব। এরপর সে প্রস্তুত হয়ে লাফাতে লাফাতে সোজা গেইল আর এরিকার কাছে পৌঁছায়। ওইদিকে তারা দুজনেই বেশ সুন্দর করে সেজেছিল এবং ডাইনিং টেবিলটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। এরপর তারা তিনজন একসঙ্গে ডিনার করে আর ভালো করে মদ্যপান করে। এই সময় ফিলিপ তাদের বলে, আমার এক স্ত্রী ছিল ক্যারল, সে কয়েক বছর আগে মারা গিয়েছে। সেই শোক আমি আজও কাটিয়ে উঠতে পারিনি, এমনকি এখনো মনে হয় সে আমাকে সব জায়গা থেকে দেখতে পায়। এই দুঃখের গল্প শুনে দুই মেয়েরই খুব খারাপ লাগে। তারা ভাবে এই বেচারা লোকটার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। ফিলিপ বলে, সরি বন্ধুরা, আমার মৃত স্ত্রীর গল্প শুনিয়ে তোমাদের মুড খারাপ করে দিলাম। তখন এরিকার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, কেননা আমরা সবাই গাড়িতে করে পাহাড়ে যাই, সেখানে প্রাকৃতিকভাবে গরম পানি বের হয়, আমরা তিনজন একসঙ্গে সেখানে গোসল করব। এইটা শুনে ফিলিপ আনন্দে লাফিয়ে ওঠে এবং মনে মনে ভাবে এবার আসল মজা শুরু হবে।
অন্যদিকে মেলিসা, টড আর ক্যারলও ডিনার করছিল। হঠাৎ মেলিসা জিজ্ঞেস করে, ফিলিপ কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। ক্যারল বলে ও একা ক্যাম্পিং করতে গিয়েছে। এটা শুনে মেলিসার একটু অদ্ভুত লাগে, কিন্তু তখনই ক্যারল বলে, ফিলিপকে নিয়ে এমন সন্দেহ করা ঠিক না, ও খুব ভালো মানুষ। টডও বলে, হ্যাঁ ও সত্যি খুব ভালো মানুষ। আজ আমরা যেখানে আছি সবাই ওর জন্যই। আমাদের সবাইকে মিলে ওকে থ্যাংক ইউ বলা উচিত। ক্যারল বলে, তাহলে তো আমাদের ওর জন্য একটা পার্টির আয়োজন করা উচিত, যাতে ও বুঝতে পারে আমরা ওর জন্য কতটা কেয়ারিং করি। অন্যদিকে ফিলিপ ওই দুই মেয়ের সঙ্গে মজা করতে বেরিয়ে পড়ে। তখন এরিকা বলে, উপরে পৌঁছেই আমরা গরম পানির প্রোগ্রাম শুরু করে দেব। এবং ফিলিপকে বলে, তুমি তোমার প্যান্ট খুলে ফেলো। এই কথা শুনে ফিলিপ আনন্দে পাগল হয়ে যায় আর তাড়াতাড়ি করে নিজের প্যান্ট খুলতে শুরু করে। ওইদিকে অন্যরা সবাই পার্টির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছিল। তখন হঠাৎ সামনে থেকে একটি আলো আসতে দেখে এরিকা চমকে ওঠে। সে বলে, সম্ভবত আরো কিছু মানুষ বেঁচে আছে। ফিলিপ বলে, আরে না, ওটা নিশ্চয়ই কোনো জোনাকি টোনাকি হবে। কিন্তু কেউই তার কথা শোনে না। এরই মধ্যেই দুটো গাড়ি মুখোমুখি এসে থেমে যায়। তখন ফিলিপ চুপচাপ পিছনের ছিটে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সবাই গাড়ি থেকে নেমে একে অপরকে দেখে খুব খুশি হয় এবং ভাবতে থাকে, বাহ, এত মানুষ এখনো বেঁচে আছে। তখন এরিকা বলে, আমাদের সঙ্গে একজন দারুণ লোকও আছে, যার সঙ্গে আমরা পাহাড়ে যাচ্ছিলাম। তোমাদেরও ওর সঙ্গে দেখা করা উচিত। এরপর সবাই এরিকার গাড়ির কাছে এসে ঘিরে দাঁড়ায়। ফিলিপ একটু বাইরে উকি দিতেই ক্যারল তাকে চিনে ফেলে এবং বলে, এ তো শালা ফিলিপ। গেইল জিজ্ঞেস করে, তুমি ফিলিপকে কিভাবে চেনো? ক্যারল বলে, এ আমার স্বামী। এই কথা শুনে ফিলিপ গাড়ি থেকে বেরিয়ে এসে সবাইকে বোকা বানানোর চেষ্টা করে। সে বলে, বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে মজা করছিলাম। গেইল বলে, এখন তো আমাদের তোমার উপর একদমই ভরসা নেই। তুমি কিভাবে আমাদের কাছে এটা লুকাতে পারলে যে তুমি অন্য জীবিত মানুষদের চেনো না? ফিলিপ বলে, দেখো, আমি তো তোমাদের সঙ্গে মজা করতে চেয়েছিলাম, এই সব আমার প্ল্যানেরই অংশ ছিল। এরিকা বলে, তাহলে ওই কথার কি হবে যেটা তুমি আমাদের বলেছিলে, তোমার স্ত্রী নাকি মারা গিয়েছে? এটা শুনে ক্যারল আর বাকি সবার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সবাই বুঝে যায় যে ফিলিপ আসলে এক নাম্বার ভাওতাবাজ। তখন ফিলিপ ক্যারলকে বলে, আমি তো তোমার কথা বলিনি, আমি অন্য কোনো ক্যারলের কথা বলেছিলাম। কিন্তু সবাই ভালোভাবে বুঝে গিয়েছিল যে আসলে কি চলছে এখানে। এরপর সবাই নিজের নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এবং ফিলিপকে সেখানেই ফেলে রেখে যায়। পরদিন সকালে আমরা দেখি ফিলিপ হেঁটে হেঁটে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছে। অন্যদিকে সবাই একসঙ্গে খুব খুশি ছিল, একে অপরের সঙ্গে গল্পও করছিল। ঠিক তখনই ফিলিপ সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নেয়। ফিলিপ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোনো উত্তর দেয় না। সে বলে, আমার সঙ্গে এমন করো না, আমি তো শুধু মজা করেছিলাম। এরপর সে ক্যারলের সঙ্গে কথা বলতে তার বাড়িতে যায়, কিন্তু ক্যারল সেখানে ভূতের মতো অভিনয় করতে শুরু করে। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? ক্যারল বলে, তুমি তো বলেছিলে আমি মারা গিয়েছি, তাই আমি এখন ভূত হয়েছি। ফিলিপ বলে, এসব বন্ধ করো। দেখো, আমি তোমাকে সত্যটা বলছি। আমি ওই মেয়েদের সঙ্গে পাহাড়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি ওদের সঙ্গে কিছুই করিনি। কিন্তু ক্যারল তাকে গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে, আজকের পর থেকে কখনোই এই ঘরে ঢুকবে না। এরপর ফিলিপ মন খারাপ করে সোজা তার বন্ধুদের কাছে চলে যায়। সে নিজেকেই দোষ দিতে থাকে, কেন সবসময় তার সাথেই এমন হয়। গালাগালি করতে করতে শেষমেশ টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এরিকা আর গেইল ক্যারলের সঙ্গে বন্ধুত্ব করতে আসে। তারা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা তোমার অনুভূতিতে আঘাত দিতে চাইনি। ক্যারল বলে, তোমরা কি বাজারু মেয়ে নাকি? 1 ঘন্টা আগে একটা লোকের সঙ্গে দেখা হলো আর তার সঙ্গে পাহাড়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে? গেইল বলে, ফিলিপ আমাদের বলেছিল যে তার স্ত্রী মারা গিয়েছে আর সে পৃথিবীতে একাই আছে। ক্যারল বলে, কিন্তু তোমাদের একটু বুদ্ধি থাকা উচিত ছিল কোনো পুরুষের সঙ্গে রাত কাটানোর আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। কিন্তু তোমাদের ভেতরে এতটাই কমনা ভরা ছিল যে এই কথাটা তোমরা জরুরি মনেই করনি। অন্যদিকে ফিলিপ তার বন্ধুদের জিজ্ঞেস করে, তাড়াতাড়ি বলো কে কোন ধরনের ড্রিঙ্কস খাবে। এরপরে সে বোতল ঘুরিয়ে ফিরিয়ে ড্রিঙ্কস বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটাও সে ঠিকভাবে করতে পারে না। এইদিকে মেলিসা আর টড ক্যারলের খোঁজখবর নিতে তার কাছে আসে, কিন্তু ক্যারল তাদের বলে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আর হ্যাঁ, আমার কারো সহানুভূতির দরকার নেই, তাই তোমরা দুজন এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। অন্যদিকে ফিলিপ মদ খেয়ে সেখানেই পড়ে থাকে, এই আশায় যে কেউ না কেউ তাকে নিতে আসবে, কিন্তু কেউই তার কোনো খোঁজে নেয় না। তাই পরদিন সে চুপচাপ সবার কথা শুনতে থাকে। তখন সে জানতে পারে সবাই তার আসল সত্যটা জেনে গেছে। এখন আর কারো সঙ্গেই তার কোনো সম্পর্ক রাখতে আগ্রহ নেই। এইসব শুনে ফিলিপ আরো বেশি ভেঙে পড়ে। সে আবার সে বারে গিয়ে শুয়ে থাকে আর বলতে থাকে, ধুর, কারো তো আমার কোনো প্রয়োজনই নেই, আমি কি সত্যি এতটাই খারাপ মানুষ? রাতে সবাই একসঙ্গে বসে গল্প করছিল।
ঠিক তখনই ফিলিপ সেখানে এসে সবার কাছে ক্ষমা চায়। সে বলে, এইটা সত্যি যে আমি গেইল আর এরিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, তাই আমি মিথ্যে কথা বলেছিলাম। আর হ্যাঁ, আমি মেলিসার সঙ্গেও রাত কাটাতে চেয়েছিলাম। আমার জনসংখ্যা বাড়ানোর কোনো আগ্রহই ছিল না। আমি শুধু নিজের শারীরিক চাহিদা মেটাতে চাইতাম, এবং এটা যে করেই হোক। এরপর সে ক্যারলের দিকে তাকিয়ে বলে, সবচেয়ে বেশি অন্যায় আমি তোমার সঙ্গেই করেছি। আমি কখনোই তোমার পরোয়া করিনি। আসলে আমাদের বিয়েটাই করা উচিত ছিল না। যেই দিন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সেটাও একটা মিথ্যা ছিল। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরে সে তার বন্ধুদের কাছে গিয়ে বলে, আমি ওদের সব সত্য কথা বলে দিয়েছি। এখন আমার ভেতরটা অনেক হালকা লাগছে, কারণ জীবনে এই প্রথম আমি কোনো ঠিক কাজ করেছি। ঠিক তখনই ক্যারল সেখানে আসে এবং তাকে একটি ফাইল দেয়। ফাইলের ভেতরে ছিল ডিভোর্সের কাগজপত্র। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এটা করতে চাও? ক্যারল বলে, হ্যাঁ, কারণ তুমি আমার সঙ্গে সুখী নও, আর আমি শুধু তোমাকে সুখী দেখতে চাই। চলো এই কাগজে সই করো। এরপর ফিলিপ সেই কাগজে সই করে এবং শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ক্যারল সেখান থেকে চলে যায়। এরপর ফিলিপ তার বন্ধুদের বলে, বন্ধুরা, এখন আমি পুরোপুরি সিঙ্গেল। এখন আমি যার সঙ্গে খুশি তার সঙ্গে সোহাগরাত করতে পারবো। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে বসে থাকতেই ক্যারল আর ফিলিপ আবার সেখানে আসে। ক্যারল সবাইকে জানায়, আমরা দুজন পারস্পরিক সম্মতিতে ডিভোর্স নিয়েছি। ফিলিপ বলে, আমরা দুজনেই চাইতাম একে অপরকে সুখী দেখতে, তাই কষ্ট হলেও এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর তারা দুজনেই শ্যাম্পেইনের গ্লাস তোলে। ফিলিপ বলে, ক্যারল, আমি দোয়া করব ভবিষ্যতে যাতে তুমি একজন ভালো স্বামী পাও, যে তোমাকে সেই সুখ দিতে পারবে যেটা আমি তোমাকে দিতে পারিনি। ক্যারল তখন বলে, আপনাকে ধন্যবাদ। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এরিকা হারমোনিয়াম তুলে নেয় এবং সবাইকে মিষ্টি সুরে গান শোনাতে শুরু করে। পরদিন সকালে আমরা দেখি ফিলিপ এখন সব দিক থেকেই স্বাধীন। সে একটি মেশিনের ভেতরে রং ঢেলে আবার নিজের ঘর এলোমেলো করতে শুরু করে। এই সময় সেখানে এরিকা আসে এবং বলে, আমি জানতাম না তোমাদের বিয়েটা মাত্র 3 সপ্তাহই টিকেছিল। এখন যেহেতু তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে কি আমরা দুজনে একসঙ্গে রাত কাটাতে পারি? ঠিক তখনই ক্যারল নিজের কিছু জিনিস নিতে সেখানে এসে পড়ে। তাকে দেখে দুজনেই চুপ করে যায়। ক্যারল বলে, আরে তোমরা যা করছিলে সেটা চালিয়ে যাও, আমার দিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। এরিকা বলে, তাহলে ঠিক আছে, কাল দুপুর 3টায় আমার বাড়িতে চলে এসো আমার খেতে কাজ করার জন্য। অন্যদিকে আমরা মেলিসা আর টডকে দেখি। টড মেলিসার জন্য হৃদয় আকারের প্যানকেক বানিয়ে আনে এবং তাকে আই লাভ ইউ বলে। জবাবে মেলিসা শুধু তাকে থ্যাংক ইউ বলে। এদিকে ফিলিপ কফি খেতে চায়, তাই দুধ আনতে গরুর কাছে যায়। তখন তাকে খুশি দেখে গেইল জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত হাসি খুশি দেখাচ্ছে কেন? ফিলিপ বলে, হ্যাঁ, খুশিরই কথা। ক্যারলের সুখের জন্যই তো আমি তাকে ডিভোর্স দিয়েছি। গেইল জিজ্ঞেস করে, আচ্ছা, তাহলে সোহাগরাত কাটানোর ব্যাপারে তোমার কি ভাবনা? ফিলিপ বলে, আমি তো সবসময় প্রস্তুত থাকি, তুমি শুধু বলো কোথায় আর কখন আসতে হবে। গেইল বলে, ঠিক আছে, তাহলে বিকেল 5টায় দেখা করব। ফিলিপ বলে, 5টায় একদম পারফেক্ট সময়, কারণ 3টায় আমাকে আরেক জায়গায় কাজে যেতে হবে। এরপর সে জরুরি কাজে বের হয় এবং পথে টডের সঙ্গে দেখা হয়। ফিলিপ জিজ্ঞেস করে, তোর আবার কি হলো, এমন মুখ ঝুলিয়ে ঘুরছিস কেন? টড বলে, ভাই, একটু আগেই আমি মেলিসাকে আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু সে শুধু থ্যাংক ইউ বলল। ফিলিপ বলে, এগুলো তো হতেই থাকে, এতটা সিরিয়াস নিচ্ছিস কেন? দেখ, এখানে আমরা শুধুমাত্র দুজনেই পুরুষ, একটা আমি আর একটা তুই। আর মেলিসা আমাকে তো একেবারেই সহ্য করতে পারে না, তাই সে তোকে ছেড়ে কোথাও যাবে না। এই কথা বলে ফিলিপ সেখান থেকে চলে যায়। এরপর সে সেই বোর্ডের কাছে যায় যেখানে সে লিখেছিল যে একজন মানুষ এখনো বেঁচে আছে। এরপর মই লাগিয়ে সেই লেখাগুলো মুছতে শুরু করে, কারণ এখন তার জীবন ঠিকঠাকই হয়ে গিয়েছিল আর সে একদমই চাইছিল না যে আবার কেউ এসে তার সুখের জীবনে বিষ ঢেলে দিক। এরপর সে বোর্ডে নিজের শহরের নাম কেটে লিখে দেয় মুভ টু টাকসন। কিন্তু ঠিক তখনই যেই মই দিয়ে সে উঠেছিল সেটা নিজে থেকেই নিচে পড়ে যায়। 2 ঘন্টা কেটে যায় আর ফিলিপ জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু দূর দূরান্তে তার কথা শোনার মতো কেউই ছিল না। এত উঁচু থেকে লাফ দেওয়ার মতো কোনো উপায় ছিল না। অন্যদিকে সময় হয়ে যায় দুপুর 3টা। এরিকা একটি দামি শ্যাম্পেইন নিয়ে ফিলিপের বাড়িতে আসে এবং তার নাম ধরে ডাকতে ডাকতে পুরো ঘর খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও ফিলিপকে পাওয়া যায় না। আর আমাদের সেই ফিলিপ, যার কপাল যেন একেবারেই পোড়া, সে রোদে দাঁড়িয়ে নিজের প্যান্ট খুলে একটু ছায়া বানানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার প্যান্টটাও বাতাসে উড়ে যায়। সময় গড়িয়ে বিকেল 5টা হয়। গেইলও ফিলিপের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে এরিকাকে দেখে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরিকা বলে, আমি তো আমার খেতে কাজ করাতে এসেছিলাম। গেইল বলে, আমিও তো আমার খেতে কাজ করাতে এসেছি, কিন্তু ওই হারামজাদা কই? এরই মধ্যে ক্যারলও সেখানে এসে পৌঁছায়।
দুজনকে দেখে সে বলে, শেষ পর্যন্ত তোমরা দুইজন বাজারই প্রমাণিত হলেই। লোকটার ডিভোর্স হয়েছে একদিনও হয়নি, আর তোমরা একদমই সময় নষ্ট না করে একসঙ্গে ওর কাছে এসেছো। পরের দিন দুপুর হয়ে যায়। প্রচণ্ড রোদের মধ্যে ফিলিপের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে রোদ থেকে বাঁচার জন্য বৃথা চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে রোদ থেকে বাঁচতে পারছিল না। সন্ধ্যার সময় ক্যারল নিজের জন্য কফি নিতে যায়। সেখানে এরিকা এবং গেইলও উপস্থিত ছিল। ক্যারল তাদের জিজ্ঞেস করে, তো কি হলো, আমার এক্স হাজব্যান্ড কি তোমাদের সন্তুষ্ট করতে পেরেছিল? তারা বলে না, কারণ সে তো আসেনি। এটা শুনে ক্যারল অবাক হয়ে যায়। সে ভাবে, এটা কিভাবে সম্ভব যে ফিলিপ দুইজন সুন্দরী মেয়ের সঙ্গে রাত কাটানোর সুযোগ পেয়েও সেখানে গেল না। এর মানে হয়তো সে কোনো বড় সমস্যায় পড়েছে, আর না হয় সে মারা গিয়েছে। অন্যদিকে আমরা দেখি ফিলিপকে, সে একটি ট্রলি গাড়ির ভেতরে শুয়ে আছে। রাতে ক্যারল সবাইকে এক জায়গায় ডেকে বলে, 24 ঘন্টা ধরে ফিলিপ নিখোঁজ, আমার মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। এর জবাবে মেলিসা বলে, আমার তো মনে হয় না সে কোনো বিপদে আছে, সম্ভবত সোহাগরাত করার আনন্দে সে বেশি মদ খেয়ে কোথাও পড়ে আছে। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়িটা দেখে সবাই চমকে যায়, কারণ সেটা ফিলিপের গাড়ি ছিল না। গাড়ি থেকে একজন কালা লোক নামে, যিনি ফিলিপকে কোলে করে ধরে রেখেছিল। তিনি সবাইকে জিজ্ঞেস করেন, এই লোকটা কি তোমাদের সঙ্গে থাকে? এরপর সেই লোক সবাইকে বলতে থাকে যে সে 77 রুট ধরে যাচ্ছিল। হঠাৎ সে একটি বিশাল বিজ্ঞাপনের বোর্ড দেখে, যার পাশে একটি সিঁড়ি পড়েছিল এবং কাছেই একটি গাড়ি দাঁড়িয়েছিল। সে উপরের দিকে তাকিয়ে দেখে বিজ্ঞাপন বোর্ডের উপরে কিছু একটা নড়ছে। তাই সে উপরে উঠে দেখে ফিলিপ অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে। তখন ক্যারল তাকে ধন্যবাদ জানায় এবং তার নাম জিজ্ঞেস করে। সেই লোক বলে তার নাম এডি, সে নর্থ ক্যারোলিয়ান বড় হয়েছে এবং সে একজন মেকানিক ছিল। এইটা শুনে ফিলিপও বলে ওঠে সেও নর্থ ক্যারোলিয়ান বড় হয়েছে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না, কারণ সবাই জানতো সে 1 নম্বরের মিথ্যাবাদী। ঠিক তখনই টড এডিকে দেখে বলে, আমি এই সুন্দরী মেয়ে মেলিসার বয়ফ্রেন্ড। আসলে টড এমনটা বলেছিল শুধু এই জন্য যাতে এডি মেলিসার উপরে লাইন মারতে শুরু না করে। ঠিক তখনই এডি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে টেম্পায় যাওয়ার কথা ভাবছিল কি? কারণ ওই বোটে তো লেখা ছিল মুভ টু টেম্পা। তখন গেইল ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি ওই বোটে এমনটা কেন লিখেছিলে? ফিলিপ বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। এটা শুনে সবাই বুঝে যায় এ আর কোনোদিনও ভালো হবে না। তাই সবাই উঠে যার যার বাড়িতে চলে যায়, আর ফিলিপ মুখ গোমরা করে সেখানেই বসে থাকে। সে মন খারাপ করে বলে, এবার আমার হাত থেকে তো ওই 2 মেয়েও চলে গেল। মনে হচ্ছে আবার আগের মতো হাতগাড়ি চালিয়েই দিন কাটাতে হবে। ওইদিকে বাড়িতে টড মেলিসাকে বলে, এডি দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর। এই কথা বলেই সে মদ খেতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল মেলিসা তাকে ছেড়ে এডির কাছে চলে যাবে। মেলিসা বলে, তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছো, আমি এখনো তোমাকেই পছন্দ করি। টড বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। এটা শুনে মেলিসা রেগে যায় এবং ঘুমাতে চলে যায়। অন্যদিকে ফিলিপ এরিকার কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে এবং বলে, সরি, আমি সেদিন তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। আচ্ছা, আমরা কি কাল আবার ওই কাজটা করতে পারি? এরিকা বলে, না, এখন আমার ওইসব করার একদমই মন নেই। এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ফিলিপ জানালার উকি দিয়ে দেখে ওই 2 মেয়ে আজ রাতে এডির সাথে সোহাগরাত করার প্ল্যান করছে। এটা দেখে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে। পরের দিন সকালে সে সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসে এবং বলে, একজন প্রেসিডেন্ট হিসেবে আমি তোমাদের সামনে একটা ঘোষণা দিতে চাই। এরিকা বলে, এইসব আবার কি আজেবাজে কথা? টড তখন বলে, হ্যাঁ, এই গাধাটাই নাকি আমেরিকার প্রেসিডেন্ট। ঠিক তখনই এডি ফিলিপকে জিজ্ঞেস করে, তো প্রেসিডেন্ট সাহেব, বলবেন কি বিদ্যুৎ উৎপাদন করার জন্য আপনি কি করেছেন? ফিলিপ বলে, আমরা বিদ্যুৎ বানানোর জন্য জেনারেটর ব্যবহার করি। আর কোনো প্রশ্ন আছে? এডি আবার জিজ্ঞেস করে, এখানে যখন এত ভালো আর জোর বাতাস বইছে, তখন আমরা বিদ্যুৎ তৈরির জন্য উইন্ডো মিল ব্যবহার করছি না কেন? মেলিসা বলে, কারণ আমরা তো বানাতেই জানি না। এডি বলে, এইসব নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু দেখে নেব। এইটা শুনে মেলিসা এডির উপর খুব ইমপ্রেস হয়ে যায়। কিন্তু তখনই টডের মনে এডিকে নিয়ে হিংসা জন্মায়, ঠিক যেমন একসময় ফিলিপের টডকে নিয়ে হয়েছিল। তাই সে সেখান থেকে উঠে চলে যায়। রাতে ফিলিপ ক্যারলের সাথে দেখা করতে আসে। তাকে নতুন কাপড়ে দেখে সে চমকে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এমন কাপড় পরেছ কেন? ক্যারল বলে, আমার ইচ্ছে হয়েছে তাই। ফিলিপ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি আমার পিঠে একটু ওষুধ লাগিয়ে দেবে? রোদে পুড়ে গিয়েছিল। ক্যারল বলে, সরি, আমি এটা করতে পারবো না, আমাকে এই অ্যাপেল পাইটা এডিকে দিতে যেতে হবে। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি কি ওই কালুয়াটাকে পছন্দ করতে শুরু করেছো? ক্যারল বলে, কেন, তোমার কি হিংসা হচ্ছে? ফিলিপ বলে, না না, আমার কেন হিংসা হবে? এরপর ক্যারল তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়।
পরের দিন সকালে সবাই গরুটার কাছে জড়ো হয়ে আলোচনা করছিল যে এই গরুটাকে নিচে নামানো যাবে কিভাবে। ঠিক তখনই এডি গরুটাকে একটা চড় মারে আর গরুটা দৌড়ে নিজে থেকে নিচে নেমে আসে। এটা দেখে সব মেয়েরাই এডির প্রশংসা করতে শুরু করে। ওইদিকে ফিলিপ আর টড দুজনেই এডিকে দেখে ভীষণ জ্বলতে শুরু করে। এরপর ফিলিপ চা বানানোর জন্য গরুর কাছে দুধ নিতে যায়। সেখানে গিয়ে সে দেখে গরুটার জন্য একটা নতুন গোয়াল ঘর বানানো হয়েছে। ফিলিপ ক্যারলকে জিজ্ঞেস করে এই গোয়াল ঘরটা কে বানিয়েছে। ক্যারল বলে আমাদের সবার প্রিয় এডি বানিয়েছে। এইটা শুনে ফিলিপ ভেতরে ভেতরে জ্বলতে শুরু করে। সে তখন জিজ্ঞেস করে কাল রাতে তো তুমি ওর সাথেই ছিলে তাই না, তাহলে তোমাদের মধ্যে কি কি হয়েছে। ক্যারল উল্টো জিজ্ঞেস করে কেন, তোমার কি হিংসা হচ্ছে। ফিলিপ বলে না, আমি কারো প্রতি হিংসা করি না। ওইদিকে এডি যখন জেনারেটর ঠিক করছিল তখন গেইল আর এরিকা এসে তাকে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখনই সেখানে ফিলিপ আর ক্যারলও এসে যায়। ক্যারল এডিকে জিজ্ঞেস করে আজকাল তুমি কোথায় থাকছো। এডি বলে এখনো কিছু ঠিক করিনি। ফিলিপ তখন বলে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আমরা দুই ভাই একসঙ্গে অনেক মজা করব। এডি রাজি হয়ে বলে ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। এরপর ফিলিপের বাড়িতে এডি যখন গোসল করতে গিয়ে কাপড় খুলছিল তখন তার দুর্দান্ত বডি দেখে ফিলিপ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার পরের দিন থেকে ফিলিপও বডি বানানোর জন্য পুশ আপ দেওয়া শুরু করে, কিন্তু 10-12টা পুশ আপ দিয়েই তার মনে হতে থাকে তার বডি নাকি একদমই তৈরি হয়ে গিয়েছে। তাই সে নিজের বডি দেখানোর জন্য এডির কাছে যায়। এডি তাকে দেখে বলে ভাই তুই এভাবে কাপড় ছাড়া ঘুরছিস কেন, গিয়ে জামা পরে আয়। ফিলিপ বলে কাল তো তুইও আমাকে তোর বডি দেখিয়েছিলি। এডি বলে তুই পাগল নাকি, আমি তো গোসল করতে যাচ্ছিলাম। ফিলিপ বলে হ্যাঁ, আমিও তো গোসল করতে যাচ্ছি, তোর কি মনে হলো আমি এখানে বডি দেখাতে এসেছি। ওইদিকে টড মেলিসার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সে বলে আজকাল তুমি ওই এডির সাথে খুব মজা করছো, কিন্তু যদি তুমি চাও আমরা দুইজন সবসময় একসাথে থাকি তাহলে ওর সাথে ঘোরা বন্ধ করো। মেলিসা বলে দেখো আমরা দুইজন একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। কিন্তু সে আর কিছু বলার আগেই টড বলে আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু তুমি আমার সাথে ব্রেকআপ করার আগেই আমি নিজেই তোমার সাথে ব্রেকআপ করছি। মেলিসা বলে ঠিক আছে, যদিও আমি এটা বলতে চাইনি তবুও ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। এই কথা বলে সে টডের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে গেইল এডিকে পটানোর জন্য তার আইসক্রিম মেশিন ঠিক করছিল। ঠিক তখনই সেখানে এরিকা আর ক্যারলও চলে আসে। এরিকা তার জন্য কিছু রান্না করে নিয়ে আসে আর ক্যারল নিজের হাতে বানানো একটা মাফলার নিয়ে আসে। মাফলারটা এডির খুব পছন্দ হয়। এইদিকে আমরা দেখি টড আর ফিলিপ একসাথে বসে নিজেদের দুঃখ ভাগাভাগি করছিল। এই কালুয়াটা আসার পর থেকেই কেউ আমাদের কোনো সম্মানই করছে না। টড বলে হ্যাঁ, মেলিসাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা তোর কি মনে হয় ওই এডি কি মেলিসাকে পটাতে পারবি। ফিলিপ বলে হ্যাঁ ভাই, একদমই পারবি। আর কে জানে হয়তো ওর সাথে প্রথম রাতও কাটিয়েছে। এরপর রাতে সবাই একটি মিটিংয়ে বসে। সেখানে ক্যারল সবাইকে বলে যে এডি আসার পর থেকেই তাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। এই কথা শুনে ফিলিপের একদমই ভালো লাগে না। সে এডিকে বলে ভাই আমি তোর সব প্ল্যান বুঝে গিয়েছি, তুই সবাইকে নিজের দিকে টানছিস যাতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারিস। এডি বলে না ভাই, আমার প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই। ফিলিপ বলে এমনিতেও তুই প্রেসিডেন্ট হতেও পারবি না, কারণ এখনো ইলেকশন হতে 4 বছর বাকি। তখন এরিকা বলে 4 বছর অপেক্ষা করার কি দরকার, এখনই ভোটিং করা যাক। আর আমি ভোট দিচ্ছি এডিকে। এটা শুনে বাকিরাও এডিকে ভোট দেয়। এর ফলে ফিলিপকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে এডিকে বেছে নেওয়া হয়। এরপর এডি সবাইকে জিজ্ঞেস করে আমাদের কাছে তো এখন অনেক জমি ফাঁকা আছে, কেউ কি ফসল ফলানোর কথা ভেবেছো। তখনই সঙ্গে সঙ্গে ফিলিপ বলে ওঠে শালা তুই তো আমার আইডিয়াই চুরি করেছিস, আমি তো আগেই একটা খেতে কাজ শুরু করে দিয়েছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ সে সবসময় মিথ্যা বলে এসেছে। এডি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার জমিটা দেখতে চাই। ফিলিপ বলে আরে ভাই, গাছগুলো তো রাতে বিশ্রাম নেই, ওদের বিরক্ত করা ঠিক হবে না। এডি বলে ঠিক আছে, তাহলে কাল সকালে দেখব। এরপর সবাই ঘুমাতে চলে যায় আর ফিলিপ সারা রাত ধরে জমিতে গাধার মতো খাটতে থাকে। সকাল হয়ে গেলে সে জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ঠিক তখনই টড দৌড়ে এসে বলে ভাই আমরা তো শেষ, ওই কালুয়া নাকি কাল রাতে সব মেয়েদের সঙ্গে সোয়াগ্রাত করেছে। এই কথা শুনে ফিলিপের মাথা ঘুরে যায়। সে সঙ্গে সঙ্গে ক্যারলের কাছে গিয়ে বলে আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এমন নোংরা কাজও করতে পারো। ক্যারল বলে তাতে কি হয়েছে, আমাদের তো খুব মজা লেগেছে। এমন সময় মেলিসাও সেখানে আসে এবং বলে বাহ এডি, তুমি পানির জায়গাটা ঠিক করে দারুণ কাজ করেছো। এটা শুনে ফিলিপ খুশি হয়ে যায় এবং মনে করে এই কালুয়া তাহলে কারোর সাথে কিছুই করেনি। এরপরে এডি ফিলিপের সাথে তার ক্ষেত দেখতে যায়।
এবং বলে, ভাই ফিলিপ, মানতেই হবে, তুই সত্যি খুব ভালো কাজ করেছিস। কিন্তু সেই রাতেই আমরা দেখি এডি আর ক্যারল একসাথে রাত কাটাচ্ছে। যদিও ক্যারল এখানেও তার বকবক থামাতে পারে না, কিন্তু এডির কাছে এইসব বেশ ভালোই লাগছিল। নিচে গেইল আর এরিকা ক্যারলের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। এই আওয়াজ তাদের একদমই ভালো লাগছিল না। টড আর ফিলিপও এইসব শুনে হতভম্ব হয়ে যায়। ফিলিপ বলে, আমি এডিকে মেরে ফেলতে চাই। টড বলে, ভাই আমি তোর সাথেই আছি। পরের দিন এডি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করার কাজ করছিল। দূর থেকে টড আর ফিলিপ তাকে দেখছিল এবং প্ল্যান করছিল এই কালুয়াটাকে কিভাবে মারা যায়। কিন্তু তখনই টড ভয় পেয়ে বলে, ভাই এইসব আমার দ্বারা হবে না, আমি কাউকে মারতে পারবো না। ফিলিপ বলে, এতে টেনশন নিচ্ছিস কেন, ওকে মারা তো খুবই সহজ। এরপর ফিলিপ বলে, আমরা ওকে ঘোরাতে নিয়ে যাওয়ার অজুহাতে মরুভূমিতে নিয়ে যাব আর সেখানে ফেলে রেখে ফিরে আসব। এরপর ও নিজেই তৃষ্ণায় আর কষ্টে ধুকে ধুকে মারা যাবে। এটা শুনে টড ফিলিপকে জিজ্ঞেস করে, তাহলে কি সেই দিন তুইও আমাকে মারার জন্যই মরুভূমিতে নিয়ে গিয়েছিলি? ফিলিপ বলে, হ্যাঁ, আমি তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু আমি সত্যি এমন কিছুই করিনি, আমরা দুইজন সত্যিকারের বন্ধু। কিন্তু এটা শুনে টড খুব রেগে যায়। সে ফিলিপের সাথে বন্ধুত্ব ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফিলিপ ক্যারলের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও? কারণ আমি একটা খালি বেলুনের প্যাকেট পেয়েছি, যেটার ভেতরে বেলুন থাকার কথা ছিল, কিন্তু সেটা খালি ছিল। আর এই খালি প্যাকেটটা আমি তোমার ডাস্টবিনে পেয়েছি। তার মানে গত রাতে তুমি ওই কালুয়াটার সাথে রাত কাটিয়েছিলে? ক্যারল বলে, হ্যাঁ, আমি এডির সঙ্গে রাত কাটিয়েছি, তাতে কি? এটা শুনে ফিলিপ ভীষণ রেগে যায়। সে বলে, যখন আমি তোমার সাথে রাত কাটাতে চেয়েছিলাম তখন তুমি আমার সামনে বিয়ের শর্ত দিয়েছিলে, কিন্তু ওই কালুয়াটার কাছে কি তুমি বিয়ের কথা বলেছিলে? ক্যারল বলে, হ্যাঁ, তোমার সামনে আমি বিয়ের শর্ত দিয়েছিলাম, কারণ আমরা দুইজন মিলে একটা বাচ্চা চেয়েছিলাম, কিন্তু এডির সাথে আমি কোনো বাচ্চা চাই না। এই কথা শুনে ফিলিপ আরো ক্ষেপে যায় এবং বলে, আমিও তো শুধু তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে বিয়ে করতেই হবে, আর তাতে আমার সব মুড নষ্ট হয়ে গিয়েছিল। ক্যারল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর ফিলিপ নিজের বাড়িতে ফিরে এসে দেখে এডি তার কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ সে এখন ক্যারলের সাথে তার বাড়িতেই থাকতে যাবে। যাওয়ার সময় এডি ফিলিপকে বলে, ভাই তোর কপাল সত্যি খুব খারাপ, ক্যারলের মতো মেয়েকে তুই কিভাবে হাতছাড়া করলি? সে আসলে সত্যি খুব ভালো মেয়ে। এই কথা শুনে ফিলিপ ভাবনায় পড়ে যায়, ক্যারলকে ছেড়ে দিয়ে সে কি সত্যি ভুল করেছে? এরপর সে আবার ক্যারলকে পটানোর চেষ্টা করতে শুরু করে। সে তার জন্য ফুল আনে, অনেক গয়না আনে, আর বলে, আমি তোমার জন্য একটা গানও লিখেছি। কিন্তু সে গান শোনানোর আগেই এডি সেখানে এসে পড়ে, আর ফিলিপকে না চাইতেও সেখান থেকে চলে যেতে হয়। এরপর রাতে সবাই একসাথে জড়ো হয়। সেখানে ক্যারল এডিকে হিরো অব দ্য ইয়ার বলে ঘোষণা দেয়। সে বলে, আমাদের এডি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করেছে। এরপর সে বিদ্যুৎ দিয়ে পাশে রাখা একটি ল্যাম্প জ্বালিয়ে দেখায়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এবং বলে, তাহলে তো আমরা এই বিদ্যুৎ দিয়ে এসি, ফ্রিজ সবকিছুই চালাতে পারবো। কিন্তু এটা শুনে ফিলিপ খুব জ্বলতে শুরু করে। সে ইচ্ছে করে ওই লাইটটা নিচে ফেলে দেয় আর সেটা ভেঙে যায়। ফিলিপ বলে, সরি বন্ধুরা, ভুল করে পড়ে গিয়েছে। কিন্তু এডি তখন খুব রেগে যায় এবং বলে, শালা তুই ইচ্ছে করে এটা ফেলে দিয়েছিস তাই না? এখন তুই এটা তুলে ঠিক করবি। ফিলিপ বলে, এই কালুয়া, আমি তো বলেছি ইচ্ছে করে ফেলিনি, আর ফেললেও তুই আমার কি করতে পারবি? এডি তখন গম্ভীর গলায় বলে, চুপচাপ এটা তুলে ঠিক কর। ফিলিপ বলে, তুই আমার চেয়ে শক্তিশালী, তার মানে এই না যে আমি তোর সব কথা মানবো, আমি তোকে ভয় পাই না। এইসব কথা শুনে টড খুব রেগে যায়। সে বলে, শালা ফিলিপ, আমি তোকে দেখেছিলাম, তুই ওই লাইটটা ফেলে দিয়েছিস। এরপর সে এডিকে সব সত্য বলে দেয়। এই হারামিটা আজ সকালেই তোকে মারার প্ল্যান করেছিল, তোকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মরুভূমিতেই ফেলে আসতো। এই একই কাজ সে আগেও আমার সাথে করার চেষ্টা করেছিল। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। ফিলিপ এতটা নিচে নামতে পারে কিভাবে? এই কথা শুনে এডি ফিলিপের কাছে যায় এবং বলে, দেখ ফিলিপ, এখন সময় এসে গিয়েছে, তোকে আমাদের সবাইকে ছেড়ে এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে থাকার যোগ্যতা তোর নেই। ফিলিপ বলে, না, আমি যাব না, এই জায়গাটা আমার, এখানেই আমার জন্ম, আর এখানেই আমি মরবো। এই কথা বলে সে সবার দিকে তাকায় এই আশায় যে কেউ না কেউ তার পাশে দাঁড়াবে, কিন্তু কেউই তার পাশে থাকে না। শেষমেশ সে বলে, ঠিক আছে, এমনিতেও এখানে আমার জন্য আর কিছুই বাকি নেই। এই কথা বলে সে দৌড়ে নিজের ঘরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়, যাতে কেউ তাকে জোর করে বের করতে না পারে। এরপর আমরা দেখি কয়েকদিন কেটে যায়। ফিলিপের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ক্ষুধার জ্বালায় তাকে টয়লেট পেপার খেতে হয়। ঠিক তখনই ক্যারল তার খোঁজ নিতে আসে, কিন্তু ফিলিপ তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে, আমি জানি আমি ভালো মানুষ নই, কিন্তু তোমরা আমার সাথে এমনটা করতে পারো না। তোমরা আমাকে আমার নিজের বাড়ি থেকে বের করতে পারো না।
ক্যারল বলে, আরে তোকে এখান থেকে কেউ বের করবে না, তুই তো নিজেই গত 3 দিন ধরে ঘরের ভেতরে বন্দি অবস্থায় ছিলি, তাই নিশ্চয় তোর খুব ক্ষুধা লেগেছে। বাইরে আয়, আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি, তুইও আমাদের সাথে আয়, আমি কথা দিচ্ছি কেউ তোকে এখান থেকে বের করবে না। এটা শুনে ফিলিপ বাইরে বেরিয়ে আসে। সে দেখে সবাই মিউজিক বাজাচ্ছে, আনন্দ করছে, কিন্তু ঠিক তখনই অ্যাডি সেখানে এসে ফিলিপকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এরপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে। এরপর যখন ফিলিপের জ্ঞান ফিরে, সে নিজেকে একটি গাড়ির ভেতরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। অ্যাডি তাকে অনেক দূরে এক মরুভূমিতে নামিয়ে দেয়। 2 দিনের খাবার দিয়ে বলে, কখনোই ফিরে আসার কথা ভাববি না। এই কথা বলেই অ্যাডি সেখান থেকে চলে যায়। ফিলিপ এই আশায় বসে থাকে যে কালুয়া নিশ্চয়ই তাকে নিতে আসবে, কিন্তু অ্যাডি ফিরে আসে না। এরপর ফিলিপ নিজের খাবারের দিকে তাকায় এবং একটা প্ল্যান বানায়। এই খাবার 3 দিন চালাতে হবে। এরপর সে নিজের জন্য একটা বড় বাড়ি খুঁজে নেবে আর সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে সোয়াগরাত করবে। কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যে দেখা যায় সেই গাধাটার কাছে আর কোনো খাবারই বাকি নেই, কারণ গত 3 দিন ধরে না খেয়ে থাকার ফলে সে একসাথে সব খাবার খেয়ে ফেলেছে। এখন খাবার ছাড়া সে বেশি দিন টিকতে পারবে না, এটা ফিলিপ নিজেও জানতো। তার মৃত্যু প্রায় নিশ্চিত। এই ভেবে সে উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। অন্যদিকে মেলিসা টডের সাথে দেখা করতে আসে এবং বলে, আমি জানতাম না ফিলিপ তোমাকে মারার চেষ্টা করেছিল, আমাকে মাফ করে দিও, আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। এরপর তারা দুইজন আবার পেচাপ করে নেয় এবং একে অপরকে চুমু খেতে শুরু করে। এদিকে ফিলিপ হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে রাস্তার উপরেই শুয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ক্যারল তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। সে নিজের সাথে অনেক খাবারও নিয়ে এসেছিল। ক্যারল বলে, এইসব খাবার আমি তোমার জন্যই নিয়ে এসেছি, ওইটুকু খাবারে তোমার পেট ভরবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার জন্য গানটা লিখেছিলে? ফিলিপ বলে, হ্যাঁ লিখেছিলাম। আর সে গানটা গেয়ে শোনাতে শুরু করে। গানটা একেবারেই বাজে আর জঘন্য ছিল, কিন্তু যেহেতু এটা ক্যারলের জন্য সে লিখেছে, তাই ক্যারলের এটা খুব ভালো লাগে। এরপর ক্যারল তাকে জিজ্ঞেস করে, তাহলে বলো এখন কোন দিকে যাব? ফিলিপ জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে যাবে? ক্যারল বলে, হ্যাঁ, কারণ তোমার তো আমার দরকার। ফিলিপ তখন বলে, তাহলে ওই কালুয়া অ্যাডির কি হবে? ক্যারল বলে, আমি এমন একজন মানুষের সাথে থাকতে পারবো না যে আরেকজন মানুষকে মারার জন্য মরুভূমিতে ফেলে রেখে গিয়েছে। এরপর তারা দুইজন আবার গাড়িতে ওঠে এবং সিদ্ধান্ত নেয় তাদের আবার নতুন করে জীবন শুরু করা উচিত। এরপর তারা একে অপরকে আবার নতুন করে নিজেদের নাম এবং এক নতুন গন্তব্যের দিকে রওনা দেয়। এবং আমাদেরও এটা দেখে মনে হয় যে এই ভিডিওর পর অবশেষে এই সিরিজটা শেষ হলো, কিন্তু না না না, আমরা পৃথিবীর উপরে স্পেসে দেখি যে একটি স্পেসে একজন মানুষ এখনো বেঁচে আছে, যে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এর মানে হলো এই গল্পটা এখনো শেষ হয়নি, এরপরের কাহিনী এখনো বাকি। আর আমাদের ফিলিপ তো এখনো সোহাগরাতি পালন করলো না। তো যদি আপনারা চান আমি এই সিরিজের পরবর্তী সিজনটাও এক্সপ্লেন করি, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দিও, তাহলে আমি পরের পার্ট খুব তাড়াতাড়ি আনবো। ধন্যবাদ।